মানে আমরা দেখেছি যে বিএনপি যে সরকার গঠন করলো সেখানে তারা রাষ্ট্রপতিকে রেখে দিয়েছেন, নিরাপত্তা উপদেষ্টাকে পররাষ্ট্রমন্ত্রী করেছেন, অ্যাটর্নি জেনারেলকে আইনমন্ত্রী করেছেন, বিডা চেয়ারম্যানও রয়ে গেছেন, কিন্তু খুব দ্রুত তারা আপনাকে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দিতে চেয়েছেন। এর কারণ কি বলে আপনি মনে করেন? ব্যাংকিং সেক্টরে বিএনপি সরকারের যে মিশন সেটার সাথে আপনার মিশনের কি তফাৎ ছিল? মানে এটা তো একদমই স্পষ্ট বোঝা যায় যে তারা যখন আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন সেই সময়টা তারা আপনাকে আপনার মিশনের বা আপনার সাথে তারা একমত হয়নি, সেই জন্যই তারা এত তাড়াহুড়ো করেই এই পদে পরিবর্তন এনেছে। আপনার কাছে কি মনে হয় বিএনপি সরকারের মিশনের সাথে আপনার মিশনের আসলে কি তফাৎ ছিল? দেখুন, আমি হয়তো এমন কিছু, যেমন আমি বলি, এই ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সে যে পরিবর্তনটা এনে ওটাকে আইন করা হলো, যেটার মাধ্যমে পুরনো মালিকদেরকে ঢোকানোর ব্যবস্থা করা হলো, এটা এটা আমি থাকলে কোনো সময় হতে পারতো না, বা আমি তার আগেই হয়তো রিজাইন করতাম নিজে, কারণ এটা গ্রহণযোগ্য কোনো সংশোধনী হতে পারে না। তারপরে ধরুন ইসলামী ব্যাংকের যে ঘটনাটা ঘটলো, এটাও অনভিপ্রেত, এটা এইভাবে হওয়ার প্রয়োজন ছিল না। তো এই জিনিসগুলোতেই আমি হয়তো একটা পথের কাঁটাটা সরিয়ে ফেলাটাই হয়তো ভালো ছিল, এবং সেটা আমার জন্য ভালো হয়েছে একদিক থেকে। কারণ আমাকে সরে আসতে হয় নাই, আমাকে সত্যি বলা হয়েছে, কাজে আমি সরে গেলাম। আমরা এই আপনার এই গভর্নেন্স ইস্যু নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আপনি জানেন যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে কিছু কথা বলেছেন ইসলামী ব্যাংক নিয়ে, কথাটা যেহেতু আপনি তুললেন সেই জন্য উনি যেসব অভিযোগ করেছেন মোটা দাগে আমি এই অভিযোগগুলি আপনাকে একটু খালি বলে দিই। তিনি বলেছেন যে আরডিএস ইসলামী ব্যাংকের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প, এই প্রকল্পের মধ্যে 22,000 টাকা বিতরণ করা হয়েছে, আগে 11,000 কোটি টাকা দেওয়া হয়েছিল। এটা আপনার অনুমোদন তো নিশ্চয়ই লেগেছে বা আপনি নিশ্চয়ই এটা জানেন। 5 আগস্টের পর নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আরও 11,000 কোটি টাকা দেওয়া হয়েছে। 5 আগস্টের পর ইসলামী ব্যাংক থেকে নাবিল গ্রুপকে 700 টাকা এলসির বিপরীতে ঋণ দেওয়া হয়েছে। নাবিল গ্রুপকে ইঙ্গিত করে বলা হয়েছে লাইবিলিটি 16,000 কোটি টাকা থাকলেও সেইটা করা হয়েছে এবং সেটা তদন্ত করা হয় নাই। ইসলামী ব্যাংকের হেড অফিসের কার অনুমোদন ছাড়া নির্বাচনের আগে একটি গ্রুপকে 40 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে, এটা সালাউদ্দিন আহমেদ বলেছেন। সালাউদ্দিন আহমেদ এটাও বলেছেন যে চাকুরিচ্যুতি করা হয়েছে 9,000 লোকদের। শেয়ার হোল্ডারদেরকে সম্পর্কে বলেছেন যে শেয়ার হোল্ডারদেরকে কিভাবে, তার শব্দ যদি আমি ব্যবহার করি, কীভাবে খরিদ করা হয়েছে সেটির ব্যাপারে বলা হয়েছে। তিনি আরও বলেছেন ইসলামী ব্যাংকের শেয়ার ডাকাতি করে নেওয়া হয়েছে। আপনি যদি একটু আমাদের বলতেন যে মানে আমি হয়তো আপনি এটি শুনেছেন, তারপরও আপনাকে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু শুনলাম। দেখুন, ইসলামী ব্যাংকের যে ডাকাতিটা হয়েছে এটা তো ডকুমেন্টেড, এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। এখানে এটা হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময় এবং 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত, এবং ইসলামী ব্যাংককে মোটামুটি একটা খোলস ব্যাংকে পরিণত করা হয়েছিল। এখান থেকে প্রায় 90,000 কোটি টাকার মতো এখান থেকে পাচার করা হয়, যেটা ব্যাংকটাকে দুর্বল করে দেয়। তবে আমার যেটা সবচেয়ে বড় চিন্তা ছিল, আমি বলবো যে যখন আমি এই দুর্বল ব্যাংকগুলোর চিত্র দেখলাম, দুর্বল ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক অন্যতম ছিল, আর সাথে আরো 5টা ব্যাংক যেটাকে একীভূত করা হয়েছে সেই 5টা ব্যাংকও ছিল। কিন্তু ইসলামী ব্যাংক এবং ইউসিবিএল ও ছিল দুর্বল ব্যাংক হিসাবে, কিন্তু আমরা দেখলাম যে ইউসিবিএল এবং ইসলামী ব্যাংক সুন্দরভাবে ঘুরে দাঁড়াচ্ছিল এবং সুন্দরভাবে ঘুরে দাঁড়িয়ে গেছিল, যে কারণে আমরা যে বাংলাদেশ ব্যাংক থেকে যে তারল্য সহায়তা দেওয়া হয়েছিল তার পুরোটাই কিন্তু ইসলামী ব্যাংক ফেরত দিতে পেরেছিল। কারণ প্রথম বছরেই ইসলামী ব্যাংকের এটা হয়েছিল যে তারল্য বেড়েছিল, মানে নেট ডিপোজিট সংগ্রহের পরিমাণ বেড়েছিল 26,000 কোটি টাকার মতো, যেটা একটা বিশাল অঙ্কের টাকা বাংলাদেশের কনটেক্সটে। প্রতি মাসে 2,000 কোটি টাকার উপর তারা সংগ্রহ করতে পেরেছে নেট ডিপোজিট, যে কারণে তারল্য সংকটে ইসলামী ব্যাংকে আর পড়তে হয়নি। এবং এই কারণেই ইসলামী ব্যাংককে আমরা মোটামুটি ভাবে বলে গিয়েছিলাম যে এখানে আমাদের আর সহায়তার প্রয়োজন হবে না, এবং তারা নিজের পায়ে নিজেই দাঁড়াতে পারবে, প্রোভাইডেড গুড গভর্নেন্স ইজ এনশিওর। এবং গুড গভর্নেন্সটা
এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল, এবং আমরা চেষ্টা করেছি নির্মোহভাবে যে বোর্ড দেওয়া এবং বোর্ডের চেয়ারম্যান ইত্যাদি যারা খুবই যোগ্য ব্যক্তি ছিলেন এবং তাদের মাধ্যমে এটাকে পরিচালনা করার জন্য। তো এটা কাজ করছিল। আমার কথা হলো যে এটা কাজ করছিল, ওয়াই ফিক্স ইফ সামথিং ইজ ওয়ার্কিং। ডক্টর মনসুর, 5 আগস্টের পরে কি ইসলামী ব্যাংকে যে অনিয়মের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী তুলছেন এবং স্পেসিফিক কিছু কথা বলছেন, স্পেসিফিক কিছু গ্রুপের কথা বলছেন, সেগুলিকে তিনি মিথ্যা বলছেন? দেখুন, আমি সত্যি মিথ্যা বলতে পারবো না। আমি বলবো যেটাকে বিচার বিভাগীয় দিয়ে নিরপেক্ষভাবে তদন্ত করা হোক, এবং যদি সত্যি সত্যি কোনো ইরেগুলারিটিস হয়ে থাকে, যারা এটা করেছেন তাদেরকে দায়বদ্ধ করা হোক। আমার পক্ষে কেন্দ্রীয় ব্যাংকে বসে থেকে আমার জানা মতে কিছু ইরেগুলারিটিস হয় নাই তখন পর্যন্ত, কিন্তু যদি কিছু হয়ে থাকে সেটা তদন্ত সাপেক্ষে, নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সেটাকে অবশ্যই গ্রহণযোগ্য করা যাবে না যদি হয়ে থাকে অনিয়ম। কিন্তু আমার জানা মতে তখন পর্যন্ত কোনো অনিয়ম হয়নি। এই আরডিএস যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটার জন্য 5 আগস্টের পরে 11,000 কোটি টাকা বিতরণের যে প্রসঙ্গ তিনি তোলেন, এই ব্যাপারে কি কিছু আপনি শুনেছিলেন যখন আপনি? আমরা শুধু তারল্য সহায়তা দিয়েছিলাম এবং দ্যাটস ইট। আর কোনো ধরনের কোনো স্পেশাল সাপোর্ট ইসলামী ব্যাংকে দেওয়া হয়নি। ইসলামী ব্যাংক যখন 9,000 কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়, তখন কি বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ফ্ল্যাগ রেজ করা হয়েছিল যে কেন এদের এই চাকরিচ্যুত করা হচ্ছে? আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে কিভাবে করা হচ্ছে, কেন করা হচ্ছে। তারা আপনাদের যেটা তারা বলেছিল, অবশ্যই তারা বলেছে যে তাদেরকে অ্যাপয়েন্টমেন্টই ছিল ইরেগুলার, কোনো পরীক্ষা হয়নি, কোনো কিছুই হয়নি, শুধুমাত্র একটা সিভির ভিত্তিতে তাদেরকে পটিয়া থেকে এনে ওটাকে চাকরি দেওয়া হয়েছিল। এবং ইসলামী ব্যাংক আমাদেরকে বলেছিল, বাংলাদেশ ব্যাংকে লিখিতভাবে বলেছিল যে তারা যে পরীক্ষাটা নিয়েছে সেটা নিয়েছে ইন্ডিপেন্ডেন্ট, ঢাকা ইউনিভার্সিটির বা কোনো একটা স্বতন্ত্র একটা টিম যারা কয়েক হাজার লোককে পরীক্ষা নিতে পারে, তারাই পরীক্ষাটা নিয়েছিল। সেখানে 5,000 পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিয়েছিল মনে হয় 500-600 মতো। বাকিরা পরীক্ষায় দিতে যায় নাই, কারণ তাদের যোগ্যতা ছিল না। এটাই আমরা ধরে নিচ্ছি যে পরীক্ষায় তো ভয় পাবে কেন? 5 বছর, 6 বছর, 10 বছর চাকরি করার পরে পরীক্ষা দেওয়াটা তো খুব সহজ হয়ে যাবে, কিন্তু তারা তো আসলে চাকরি করেনি। তো যাই হোক, এখন কথা হলো যে তারা যদি পরীক্ষায় ফেল করে, পরীক্ষায় না দেয়, তাহলে তো তাদেরকে রাখার কোনো যৌক্তিকতা থাকে না। তারপরেও এই যে 500 জন পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে 440 জনের মতো পরীক্ষা পাশ করেছিল এবং তারা চাকরি ফেরত পেয়েছিল। তারপরে যে 60 জন বাদ পড়েছিল তাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছিল। আপনার কাছে কি মনে হয় যে 5,000 জনের মধ্যে মাত্র 500 জন পরীক্ষা দিল, 4,500 পরীক্ষাতে এপিআরই করলো না, এটার কারণ কি হতে পারে? এটার কারণ তাদের অযোগ্যতা। তারা অযোগ্য ছিল, সেজন্য সেই পরীক্ষা দেয় নাই। হ্যাঁ, হয়তো ভুল সার্টিফিকেট জাল ছিল, তারা এইসব কারণেই সাধারণত তারা আসবে না। ওকে, আর যাদেরকে তারপরে নেওয়া হলো তারা কি আসলে প্রকৃত একটা সিস্টেমের মধ্যে দিয়ে তারা গেছিল? যারা পরবর্তীতে পরীক্ষা দিয়ে যারা পাশ করেছিল তারা তো তাদের আগের পদে বহাল হলো। ইসলামী ব্যাংকের মধ্যে নতুন কিছু নিয়োগ হয়েছিল 5 আগস্টের পরে, যারা চাকরিতে, মানে আপনি 5,000 জনের মধ্যে 500 জনের কথা বললেন, আরো কিছু তো নতুন নিয়োগ হয়েছিল, তাদের কি যথাযথ পরীক্ষার মাধ্যমে নেওয়া হয়েছিল কিনা? অবশ্যই আমরা মনে করি সেটা যথাযথ পরীক্ষার মাধ্যমে নেওয়া হয়েছিল। আমাদের একটা কথা মনে করা, সেন্ট্রাল ব্যাংকের, আমি একটা কথা বলি, সেন্ট্রাল ব্যাংকের পক্ষে যে কোন ব্যাংকে কি কাকে নিল কি এটা দেখার দায়িত্ব আমাদের না। ওকে, তাদের বোর্ড আছে, তাদের বোর্ডের দায়িত্ব হচ্ছে এটা। ফেয়ার এনাফ। মানে আপনি আসলে জানেন না যে এই টেরিটরি, আপনি আসলে জানেন না, জানার দরকারও নেই, আমি জানতেও চাইবো না। এখানে অনিয়ম হলে পরে যদি কেউ কমপ্লেইন করে তখন আমরা সেটাকে দেখব। না, সেটা কেউ কমপ্লেইন করে না, সেটা ঠিক আছে। আর হচ্ছে শেয়ার, ইসলামী ব্যাংকের শেয়ার ডাকাতি করে নেওয়া হয়েছে 5 আগস্টের পরে, এইরকম একটা অভিযোগের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে ইবনে সিনার 2% শেয়ার ছিল, ব্লক মার্কেটে 3 গুণ তার দামে তারা বিক্রি করছে। এইটার সম্পর্কে কি আপনার কিছু জানা আছে যে ইবনে সিনার শেয়ার বা জামাতে ইসলামীর যে দল আছে সেই দলের বিরুদ্ধে অভিযোগ যে তারা মালিকানা অংশ বাড়ানোর ক্ষেত্রে তারা কিছু? দেখুন, প্রথমত আমি বলবো যে এখানে 82% শেয়ার এস আলম তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে, যেগুলোকে জব্দ করা হয়েছিল। ওকে,
কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক, আমরাই করেছি, এখনো জব্দ অবস্থায় আছে। এটা একটা জিনিস। দ্বিতীয়ত, যেটা থাকলেই কতটুকু, থাকলেই হলো 16-17 এখানে রিটেল ইনভেস্টর আছে এবং কিছু কিছু ছোট ছোট এরকম কিছু প্রতিষ্ঠান, তাদের হয়তো 1-2% থাকবে। যে কোনো প্রতিষ্ঠান তার শেয়ার বিক্রি করতেই পারে শেয়ার মার্কেটে, সেটা দেখার দায়িত্ব তো সেন্ট্রাল ব্যাংকের নয়। এখানে যদি কোনো অনিয়ম হয়ে থাকে সেটা বিস্যাক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সেটা দেখবে। ওকে, এটা দেখার দায়িত্ব। এবং কোনো অনিয়ম হয়েছিল কিনা সেটা আমি, আমার জানা মতে আমি কোনো গণমাধ্যম পত্রিকাতে আমার নজরে পড়ে নাই। আপনার আমার নজরে পড়ে। বাংলাদেশ ব্যাংকের যে এক ধরনের তদন্তকারী সংস্থা বা গোয়েন্দা সংস্থা আছে, তারাও কিছু কোনো অনিয়মের ব্যাপারে কোনো অভিযোগ তদন্ত করে নাই বা অভিযোগ পায়ও নাই? বাংলাদেশ ব্যাংকের কোনো তদন্ত সংস্থা নাই, আমরা তদন্ত সব প্রতিষ্ঠান নই, আমরা হচ্ছে পলিসি মেকিং প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নয় দুর্নীতি দূর করা, দুর্নীতি দমন। ঠিক দুর্নীতি না, অনিয়মের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক তো, অনিয়মের ক্ষেত্রে যদি আমাদের কাছে কোনো কমপ্লেইন আসে, আমরা সেটাকে আমাদের আইনের আলোকে সেটাকে বিচার করব। এরকম কোনো কমপ্লেন আসে নাই? এই কমপ্লেইন আমরা আমার জানা মতে আমি পাই, শুনিনি। ওকে, আমরা আবার আসবো আপনার কাছে। আমরা ডক্টর ওয়ারিসুল করিমের কাছে একটু যাই। যে আমরা সবসময় যে কথাটি শুনে থাকি সেটা হচ্ছে যে আর্থিক খাতে, বিশেষ করে আওয়ামী লীগের 15 বছর শাসনের পরে সবচেয়ে বেশি যে কথাটা এসেছে সেটা হচ্ছে আর্থিক খাতে দুর্নীতি, অনিয়ম এবং ব্যাংকিং খাতকে অলমোস্ট ধ্বংস করে ফেলার অভিযোগ ওই সরকারের বিরুদ্ধে এসছে। ডক্টর আহসান এস মনসুর যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে আসলেন, তখন তার সামনে এই ব্যাংকিং খাত এবং আর্থিক খাত সংস্কারের ব্যাপারটি সবচেয়ে বেশি সামনে ছিল। এবং একটি আপনি এখন এই অবস্থাটা কিরকম দেখেন? তার সময়ে এটা কত বড় চ্যালেঞ্জ ছিল, এখন এটা আপনি কিরকম দেখেন, কি কি পরিবর্তন দেখেন ডক্টর ওয়ারিসুল করিম? থ্যাংক ইউ জনাব খালেদ মহিউদ্দিন। এবং ভালো লাগছিল ডক্টর, আমি ডিরেক্টলি শুনি নাই, কিন্তু আপনার কাছ থেকে যতটুকু শুনলাম, আমি স্পেসিফিকলি একতরফা কথার উপর ভিত্তি করে কোনো মন্তব্য করতে যাচ্ছি না। কিন্তু আমার মনে হয় 5ই আগস্টের পূর্ববর্তী আপনি যদি তাকান, যে আমাদের বাংলাদেশে 2009 সালে, 2009 যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন, তখন খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,000 কোটি টাকা। আপনি খেয়াল করুন, 22,000 কোটি, মানে 1 লক্ষ কোটিও না, 1 লক্ষ কোটির 5 ভাগের 1 ভাগ। সেখানে এই 17 বছরে বা তার শেষ দিকে এসে এটা হয়ে গেল সর্বশেষ সারদের আমলে, ডক্টর ইউনূসের আমলে, যখন অ্যাকচুয়াল রেভেলেশন, মানে জিনিসগুলো যখন আমরা প্রকাশ পেতে শুরু করলো, তখন এটা এক পর্যায়ে হয়ে গেল 6,40,000 কোটি টাকা। এবং এর মধ্যে শেখ হাসিনার শেষ দিকে, 24-এর শেষ দিকেও, 24-এর জুন জুলাই পর্যন্ত 2 লক্ষ কোটিও পৌঁছায়নি। তারপর হঠাৎ করে আমরা দেখলাম যে পুরোটা, আমি যেটাকে বলি ক্যামোফ্লাজ, মানে আপনি আসলে এটা ছিল, প্রবলেমটা ছিল, কিন্তু প্রবলেমটাকে এক ধরনের ধামাচাপা দিয়ে মিডিয়া থিওরি বা অন্যান্য মানে বিভিন্ন তত্ত্ব দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারবেন যে একটা ফ্যাসিজম তার টিকে থাকার জন্য কিভাবে ইমেজ বিল্ডিং বা মানে অনেক অনেক ক্ষত, অনেক সমস্যার কথা আমরা বলতে চাই না, কারণ ইমেজ আফটার অল, মানে পলিটিক্স ইজ মানে ম্যাটার অফ পারসেপশন। এখন দেখুন, এই 22,000 কোটি থেকে যখন একটা টোটাল ব্যাংকিং সেক্টরের কথা আমি বলছি, 61টা ব্যাংক, 6 লক্ষ কোটি টাকার মতো মানে খেলাপি ঋণ হয়ে যায়, তার মধ্যে একটা গ্রুপের কাছে, এটা কিন্তু মাননীয় অর্থমন্ত্রীর নিজের স্টেটমেন্ট পার্লামেন্টে, উনি যে প্রধান সবচেয়ে বড় শীর্ষ 20 ঋণ খেলাপির কথা উনি তালিকা দিয়েছেন, সেখানে 11টাই কিন্তু এস আলম সাহেবের গ্রুপের, ওই গ্রুপের, তার সাথে অ্যাননটেক্স আই থিঙ্ক আছে, তারপর শিকদার গ্রুপের বিভিন্ন বেশ কটা আছে। আচ্ছা, তো এই যে বিশাল কনসেন্ট্রেশন হলো, এটা তো তৎকালীন বাংলাদেশ ব্যাংকের, মানে ডক্টর মনসুরের দায়িত্ব গ্রহণের আগে, তার আগের 17 বছরে, এবং বেশ ভালো মোটামুটি বিদগ্ধ জনই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। এটা এই সময়ে এত করে ফুলে ফেপে উঠতে পারলো একটা গ্রুপের কাছে। টোটাল ব্যাংকিং সেক্টর, স্যার বলেছেন 90,000 কোটি ফ্রম ইসলামী ব্যাংক, কিন্তু টোটাল আদার ব্যাংকস থেকে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অ্যান্ড আদার ওয়ান্স, ওগুলো থেকে টোটাল কোনো এস্টিমেট অনুযায়ী মানে 2,20,000 কোটি টাকাও হয়তোবা একটা গ্রুপকে লোন দেওয়া হয়েছে, নামে বেনামে ইত্যাদি বিভিন্ন জায়গায়। অত যদি নাও হয়, ধরুন মানে লোয়েস্ট এস্টিমেট হচ্ছে 1,70,000 কোটি টাকা। সো এই যে বিশাল অনিয়ম হলো, এটার ব্যাপারে বর্তমান সরকারের কাছে আমি মনে করি যে তাদের প্রায়োরিটি হওয়া উচিত শুধু 1-2টা গ্রুপ না। আমি কোনো গ্রুপের কাছে বা কোনো বিশেষ লোনের, যে আপনি যে 2-1টা গ্রুপের নাম উল্লেখ করলেন, এগুলোর ডিটেল না জেনে
আর আজকে মানে আমি মনে করি ব্যাপারটাতে আমাদের রিভিউ দরকার, গবেষণা দরকার এবং তদন্ত, স্যার যেটা বলে যে তদন্ত করে। ডক্টর করিম, আপনি যদি এই জায়গা থেকে একটু বললেন যে আওয়ামী লীগের আমলে 17 বছরে 22,000 কোটি টাকা থেকে 6.5 লাখ কোটি 6.5 লাখ কোটি টাকা, হ্যাঁ 6.5 লাখ কোটি টাকা হচ্ছে খেলাপি ঋণ হয়ে গেল। এখন আপনি যদি ডক্টর মনসুর যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশের সরকার প্রধান, সেই সময়ে এই গভর্নেন্সটা প্রতিষ্ঠা করতে কি করা হলো এবং বর্তমান সময়ে এইটার সাথে কি পার্থক্য হচ্ছে বা কি করা, মানে সেটা যদি একটু বলতেন। অনেকগুলো আমি পুরো সময় বাংলাদেশে ছিলাম এবং একজন মানে ফাইন্যান্সের ছাত্র হিসেবে এবং একজন মানে প্রোগ্রামের দর্শক এবং পত্রিকার একজন পাঠক হিসেবে আমি দেখেছি। ফর এক্সাম্পল, স্যারেরা 11 কমার্শিয়াল ব্যাংকস 11টা বোর্ডকে ওনারা সম্পূর্ণ পুনর্গঠন করেছেন, রিকনস্টিটিউট করেছেন। অনেকে পালিয়ে গেছে, অনেকে এখন জেলে আছেন এবং এই ব্যাংকগুলো টোটাল গার্ডিয়ানলেস অবস্থা। অনেকগুলো কিন্তু ওনারা অপসারণ করার আগেই তারা মানে সরে গেছে বা পালিয়ে গেছে। এবং দ্যাট ইনক্লুডস ইসলামী ব্যাংক, আমাদের মানে কমার্শিয়াল স্টেট ব্যাংকগুলোর বাইরে, মানে সোনালী জনতা 4টার বাইরে ওয়ান অফ দ্য লার্জেস্ট ওয়ান্স ইসলামী ব্যাংক। তো এখন দেখুন এর 11টা ব্যাংকে মানে বোর্ড পুনর্গঠন, এটা যদি আপনি একটা মানে পদক্ষেপ নিন। তারপর বাংলাদেশ ব্যাংকের মানে হোল বাংলাদেশ ব্যাংকেরও গভর্নর, শুধু না গভর্নর সহ আমার মনে হয় কয়েকজন ডেপুটি গভর্নর এবং আদার অন্যান্য পদেও কিন্তু ওনার পরিবর্তন এনেছেন এবং পরীক্ষিত ব্যক্তি। এখন দেখুন আমি অ্যাগেন এটা আমি বলছি না যে ডক্টর মনসুরের আমল মানে দুর্নীতি মুক্ত ছিল, এবং যেটা আমার কাছে কোনো এভিডেন্স এই পর্যন্ত কেউ তো বলছে না ওনার আমলে কোনো অনিয়ম হয়েছে, কিন্তু ওনারা গলদঘর্ম, এক কথায় খালেদ, ওনারা দেওয়া সোয়েটিং, মানে ডে অ্যান্ড নাইট কাজ করতে হয়েছে। এবং আমার নিজের পরিচিত কয়েকজন ছিলেন যারা অ্যাসেট কোয়ালিটি রিভিউ এর দায়িত্বে ছিল। আপনি খবর পাবেন যে কোনো ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি রিভিউ করতে গিয়ে দেখা গেল যে 98.5% অফ দ্য টোটাল অ্যাসেটস মানে লোন, এই অবস্থা ওনারা। সো অ্যাসেট কোয়ালিটি রিভিউ করা এবং বিদেশি ফার্ম দিয়ে ওনারা করেছেন। বর্তমানে যে উদ্যোগগুলি নেওয়া হয়েছিল সেই উদ্যোগগুলি কি ওটা শেষ হয়েছে? হ্যাঁ, একিউআর মোটামুটি শেষ হয়েছে এবং একিউআর দেখে ওনারা ওই 5টাকে ওনার বিভিন্ন পারমিটেশন কম্বিনেশন চিন্তা করেছিলেন। এবং এই সমস্যা কিন্তু ইন এসেন্স শেখ হাসিনার আমলে কিন্তু কিছুটা সারফেসে এসেছিল। আপনার মনে থাকার কথা যে ওই সময় একবার পেয়ারিং হচ্ছিল, একবার যে ভালো একটা ব্যাংকের সাথে খারাপ ব্যাংক এবং কয়জনকে ওই সময় যে কোয়ার্সিভ বিভিন্ন মেজার যে বাংলাদেশ ব্যাংকে ডেকে নিয়ে যাওয়া হতো, যে ব্র্যাক বা প্রাইম ব্যাংকে বলা হতো তুমি একে নাও, তুমি ওকে নাও, এভাবে একজনের সাথে একজন। তখন আমরা কিন্তু আনকমফোর্টেবল ছিলাম, কোয়ালিটি ইমপ্রুভ করতে পারে, বেটার গভর্নেন্স পাওয়া যেতে পারে, কিন্তু ওই সময় এই চেষ্টাটা ছিল কিন্তু। সো কিছু প্রবলেম কিন্তু, যেমন ইউনিয়ন ব্যাংক, ফার্মার্স ব্যাংক, এই প্রবলেমগুলো কিন্তু শেখ হাসিনার আমলেই কিন্তু আমলে নেওয়া হয়েছিল। সো এটা আপনি ধরুন নাম্বার 2 একিউআর। তারপর আর সময় আছে আরো যে কয়েকটা, যেমন এই যে 82% এই যে শেয়ার, এই যে অবৈধভাবে গায়ের জোরে, আমি কয়েকটা প্রোগ্রামে নিজে বলেছি এবং এটা আমার বা অন্য কারো বলার। আপনি প্রথম আলোর সাম্প্রতিক যে সিরিজ রিপোর্ট হলো, প্রথম আলো, ডেইলি স্টার এবং অন্যান্য বণিক বার্তা, তারা বলেছে যে একদম ডিজিএফআই এর অফিসের উল্লেখ করে যে সেনাবাহিনীর মালিকানাধীন হোটেল র্যাডিসন, ওখানে বসে ডিজিএফআই অফিসে গিয়ে সো এই যে পলিটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ওনারশিপ চেঞ্জ হলো, সেই ওনারশিপটা ওনারা করেছেন। এই যে 82% স্যার যেটা বলেছেন যে শেয়ারগুলো আমরা ফরফিট করে রেখেছি, তো এটাও তো একটা পদক্ষেপ। এগুলো তো সবগুলা ইন দ্য রাইট ডিরেকশন, কিন্তু ওর মাঝখানে কোনো একটা গ্রুপকে 800 কোটি টাকা লোন বা কোনো একটা 61টা ব্যাংকের 1-2টা লেনদেন নিয়ে উনি যদি এখন বলেন যে এই জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পরিবর্তন করেছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর অফকোর্স যিনি রাষ্ট্রের নির্বাহী প্রধান, উনি পরিবর্তন করতেই পারেন, এটা সংবিধান ওনাকে সেই এখতিয়ার দিয়েছে, কিন্তু আগে পরিবর্তন করে পরে এসে এখন 4 মাস পর সে কথাগুলো বলা আমার মতে আরো বেটার হতো। যেমন আপনি ডক্টর রশিদকে তো ওনারা শপথের আগেই বলে দিয়েছেন, এই যে ক্যাবিনেট সেক্রেটারি ডক্টর আব্দুর রশিদ, মানে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে সৎ অফিসার ধরে হ্যাঁ, মানে তাদের সার্ভিসে তারা সৎ। যাই হোক, এসব আমি সাবজেক্টিভ জাজমেন্টে যেতে চাই না। আমার কথা হচ্ছে আপনি ঘোড়ার আগে গাড়ি জড়িয়ে দিলে তো হবে না। আপনি এখন বলছেন যে ইসলামী ব্যাংক যদি নাবিল গ্রুপকে লোন দিয়ে থাকে এবং সেই লোনে যদি অনিয়ম হয়ে থাকে, অফকোর্স আমরা একজন নাগরিক হিসেবে এবং ব্যাংকের গ্রাহকরা দাবি করবেন সেন্ট্রাল ব্যাংকের সে এখতিয়ার আছে, আর সরকারের এটা দায়িত্ব। সরকার আমি মনে করি এই দায়িত্বে যদি তারা সিনসিয়ারলি করতে চান করুন, কিন্তু এটার জন্য উনি কি প্রিএমপ্টিভ পানিশমেন্ট দিতে পারেন? ধরুন 4 মাস আগে, মানে 4 মাস পরে প্রমাণিত কোনো অনিয়মের জন্য 4 মাস আগে একজনকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে না। স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলতেছেন সেটি হচ্ছে যে ইসলামী ব্যাংক, একদম স্পেসিফিক ইসলামী ব্যাংক ধরে উনি বলতেছেন যে ইসলামী ব্যাংকের একটা প্রকল্পের মাধ্যমে
5 আগস্টের পর পুরো রাজনৈতিক সহায়তা 11,000 কোটি টাকা বিতরণ করা হয়েছে একটা রাজনৈতিক দলকে সামনে নিয়ে আসার জন্য। সুবিধা দেওয়ার জন্য। উনি জামাত ইসলামের হয়তো মিন করছেন। হ্যাঁ হ্যাঁ, না এটা কিন্তু খালেদ, এটা গুরুতর একটা অভিযোগ। Right. এটা যদি হয়, এটা জামাত ইসলামী হোক আর মানে যে ইসলামী হোক, তাই না, এই 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 অপরাধের তদন্ত, আমি মনে করি অনিয়মের তদন্ত, এবং এর বেনিফিশিয়ারি যারা যিনি হন তার বিচার হওয়া উচিত, এটা প্রকাশ্যে আসা উচিত। কারণ 5ই অগাস্টের পূর্ববর্তী 36 দিনে এবং তার আগে গত 54 বছরই, ইভেন আপনি আমাদের মানে পাকিস্তান বলে 23 বছর বা মুক্তিযুদ্ধের এই যে লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ, এর একটা বড় মানে কারণ ছিল, বড় মোটিভেশন ছিল যে আমরা একটা বেটার সোসাইটি রেখে যেতে চাই। দেখুন, ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন, ইসলামী ব্যাংকের সেদিন চেয়ারম্যান পরিবর্তন, তার আগে এমডি সাহেবকে 45 দিনের জন্য বাসা পাঠিয়ে দেওয়া এবং ফোর্সড লিভ। আপনি একটা ইনভেস্টিগেশন এমনি ইনিশিয়েট করতে পারতেন, তাই না? বাংলাদেশ ব্যাংকের কাছে বলা যেত, এবং বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর, যে বর্তমান গভর্নর যিনি, ওনাকে তো বলতে শুনি নাই, বা কোনো নিউজ মিডিয়া আজকের আগ পর্যন্ত। এখানে আমি মনে করি এটা তো রুটিন প্রসেস, যে কোথাও এত বড় ধরনের কোনো অনিয়মের আমার মনে হয় যে ডক্টর করিম যেটা বলেছেন যে সেটি আসলে, যেহেতু অভিযোগটি জনাব সালাউদ্দিন আহমেদ এনেছেন, সালাউদ্দিন আহমেদেরই দায়িত্ব উনি এই অভিযোগটি কিভাবে আমাদের সামনে প্রামাণ্য স্বরূপ আনবেন সেটি দেখানো। আমি একটু প্রশ্ন করতে চাই যে ডক্টর আসাদ মনসুর, আপনি গভর্নরের দায়িত্বে এসে বলেছিলেন টাকা ছাপিয়ে ব্যাংকগুলিকে দেবেন না, পরে সেটা দিয়েছিলেন, মানে টাকা না দেওয়ার সিদ্ধান্তে স্থির থাকতে পারেননি আপনি। রুগ্ন ব্যাংকগুলিকে টাকা দিয়ে আপনি বাঁচিয়ে রেখেছিলেন, এছাড়া নাম ধরে ধরে বলেছিলেন দুর্বল ব্যাংকগুলির নাম, এটা বলে আমানতকারীদের মধ্যে ভীতি ছড়িয়ে দিয়েছিলেন, এটা কেউ বলেছেন ব্যাংকিং সেক্টরে আপনি অস্থিরতা তৈরি করেছেন। আমাদের একজন দর্শক এই মুহূর্তে বলতেছেন যে একজন গভর্নর, উনার নাম জুলাই ফায়ার 24, একজন গভর্নর কিভাবে সবার সম্মুখে বলতে পারে 5 ব্যাংকের অবস্থা খারাপ, মানলাম খারাপ, সেটার জন্য উপযুক্ত কাজ না করে সেটাকে ওপেনলি বললে জীবনেও মানুষের আস্থা ফিরে আসতো কিনা ব্যাংকগুলোর উপর। আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি আসলে এটা করে এটা ঠিক না বেঠিক কোনটা হচ্ছে? দেখুন, আমি মিথ্যা কথা বলতে পারবো না, পারি না, এটা আমার স্বভাবের মধ্যে। আমাকে সত্যি কথাই বলতে হয়েছে, যে অবস্থাটা যেটা, এখানে ডাক ঢাকের কিছু নাই। যে ব্যাংকের 97%, 98% সম্পদ লুট হয়ে গেছে, তারা তো কাউকে দিতে পারছে না, কাস্টমারের কোনো টাকা দিতে পারছিল না। এটাকে দুর্বল বলাটা কি অপরাধ? এটা কি ব্যাংকের ওই ডিপোজিটররা কি জানে না যে সে তার টাকা পাচ্ছে না? এই 5টা ব্যাংকের ক্ষেত্রেই জিনিসটা প্রযোজ্য যে তারা তাদের টাকা পাচ্ছিল না। এবং 5টা ব্যাংকে আমি 52,000 কোটি টাকা দিয়েছিলাম, এই 5টা ব্যাংকে 27,000 কোটি টাকা দিয়েছিলাম। কেন দিতে হয়েছে? কারণ হচ্ছে একটা সিস্টেমিক রিস্ককে অ্যাভয়েড করতে হবে। সেন্ট্রাল ব্যাংকের দুটো দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সিস্টেমিক রিস্ক কোনো মতে ইমার্জ করতে দেওয়া যাবে না, যেটা আমাদের ব্যাংকিং খাতকে এবং আর্থিক খাতকে পুরো ধস নামিয়ে দিতে পারে। কাজে আমাকে সেইটুকুই দিতে হয়েছে, যেটাকে আমি বলবো যে অক্সিজেন দেওয়ার মতো, যেটাকে দিয়ে ব্যাংকটাকে একটু টিকিয়ে রেখে সেখানে একটা ম্যাসিভ ইন্টারভেনশন করার চেষ্টা। অর্থাৎ এই 5টা ব্যাংকে আমরা কি করেছি, আমরা সেখানে কিছু টাকা দিয়েছি, কিছুদিন তাদেরকে বলেছি তোমরা দেখো যদি তোমরা এটাকে টার্ন অ্যারাউন্ড করতে পারো, তোমাদেরকে আমি সময় দিলাম 9 মাস। ইসলামী ব্যাংক টার্ন অ্যারাউন্ড করলো, একই শর্তে, কিন্তু একই সাথে ইউসিবিএল টার্ন অ্যারাউন্ড করলো এবং ভালোভাবে এখন ফ্লাইং হাই। আর বাকি 5টা জনতা এনবিএল, আমি এটা সরকারি ব্যাংকের কথা আমি বলবো, এনবিএল টার্ন অ্যারাউন্ড করতে পারে না। এনবিএল তো লিকুইডিটি, হ্যাঁ এনবিএল পারে না এবং পারবে কিনা সন্দেহ আছে। যাই হোক, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে আমি বলি 5টা ব্যাংকে ইন্টারভেনশন করা হয়েছিল, 20,000 কোটি টাকা সরকার থেকে আমরা পেয়েছিলাম বলে আমরা করতে পেরেছি। আরো সরকারি ব্যাংকগুলোর মধ্যে ইন্টারভেনশনের প্রয়োজন ছিল। জনতা ব্যাংক কোনো ব্যাংক না, দেউলিয়া, বাট এটা সরকারি ব্যাংক, দেউলিয়া হওয়ার কোনো উপায় নেই, সরকার এটাকে বেল আউট করবে। সো দ্যাট ইজ অনলি সেভিয়ার ফর জনতা ব্যাংক, আর কোনো কারণ নেই। অন্যান্য আরো 3টা ব্যাংক খুবই দুর্বল, আমি নাম না হয় নাই বললাম, পরে আবার বলবেন যে কেন নাম বললাম। সেগুলো
ইন্টারভেনশন লিস্টে ছিল এবং থাকা উচিত। আমার ইচ্ছা ছিল যে এটা এই বাজেটে, যেটা বাজেট আসতেছে, এখান থেকে আরো 20,000 কোটি টাকা নিয়ে ওই 3টা ব্যাংককে আমরা উদ্ধার কিন্তু কাজ ডক্টর মনসুর, প্রশ্নটা হচ্ছে যে আপনি এগুলি করেছেন। এখন একটা কথা বলি, জি, আরেকটা কথা বলি আমি। বল। ডিউরিং মাই টাইম ডিপোজিট রেট ছিল লোয়েস্ট ওয়াজ 6.5%। আমি যদি এত কথাই বলি এবং টাকা যদি উইথড্রল হয়ে থাকে, when I left deposit growth was 11.6% in February। তাহলে বাড়লো কিভাবে? যদি আস্থাই চলে যেত, মানুষের আস্থা অবশ্যই ফিরে এসেছিল, মানুষের এখানে কনফিডেন্স এসেছিল, এবং সেই কারণেই ডিপোজিট গ্রোথ প্রায় অলমোস্ট ডাবল হয়ে গেছিল in the same weak banking system in the last 1.25 year, 15 মাসে। These are facts, these are not just statements। কাজেই আমি কোনো স্টেটমেন্টে যাব না, কিন্তু যদি একটা ব্যাংক 98% টাকায় তাদের 98.5% টাকায় না থাকে, তারা ডিপোজিটরদের কোনো টাকা দিতে পারছে না, সেটাকে কি আমি বলবো যে এটা খুব সচ্ছল ব্যাংক? এটা বলার জন্য আমি গভর্নরশিপ নিইনি। আপনি যখন এইসব সিদ্ধান্তগুলি নিচ্ছেন, তখন কি বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, জামায়াত বা এনসিপি, তারা আপনার সাথে কোনো বৈঠক বা কোনো আলোচনায় অংশ নিতে চেয়েছে এই পলিসি মেকিং এর এই দিকগুলিতে? কারণ আমরা জানি যে এই ব্যাংকগুলিতে প্রত্যেকটা কারণ না কারণ ইন্টারেস্ট আছে। আমি বলি কোথায়, এখানে কোনো আলোচনায় কোনো অংশগ্রহণ করেনি। তাদের একমাত্র একটা যে জায়গা ছিল, বিশেষ করে কিছু পার্টির, সেটা হলো যে কিছু কিছু ডিফল্টার ছিলেন, যারা হয়তো সঙ্গত কারণে ডিফল্টার হয়েছিলেন, ইন দ্য সেন্স যে রাজনৈতিক ভিক্টিমাইজেশন ইত্যাদির কারণে তারা আবেদন করেছিলেন, এবং তাদেরকে আমরা সুযোগ করে দিয়েছি কিভাবে এটাকে ফর্মালাইজ করে ইলেকশনে পার্টিসিপেট করতে পারেন। এটা কি কাকতালীয় যে এই ধরনের লোকদের বেশিরভাগই বিএনপির লোক ছিলেন? মানে না, আমি কিন্তু খেয়াল করতেছিলাম যে আপনি বিএনপির লোকদেরকে যে মানে যাতে তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারে, সেই ক্ষেত্রে নির্বাচনে আমি অনেক নামও বলতে পারবো, টু লিনিয়েন্ট এবং সফট, যেটা আপনি আমি যথেষ্ট সহায়তা করেছি সব প্রবীণ রাজনীতিবিদ এবং নবীন রাজনীতিবিদদেরকেই, যাতে তারা ইলেকশনে পার্টিসিপেট করতে পারে, প্রোভাইডেড বাংলাদেশ ব্যাংকের পলিসির সাথে সামঞ্জস্য রেখে তারা ঋণগুলোকে রিস্ট্রাকচার করে তারপরে যেন যেতে পারে। কিন্তু এইটা অনেকটা ওই যে আমরা ক্রিকেটে থার্ড আম্পায়ারের ক্ষেত্রে যেটা আম্পায়ার্স কল দেখি, সেটা অনেকটা এরকম ছিল না? আপনি চাইলে তো এরকম ঋণ খেলাপিদের অধিকাংশই আসলে নির্বাচন তা হতো না। এটা কোনো ইন্ডিভিজুয়ালকে স্পেসিফিক হয় নাই। আচ্ছা, এটা একটা পলিসি গাইডলাইন যেটা আমরা বলেছিলাম রিস্ট্রাকচারিং এন্ড রিফাইনারি করার জন্য, সেইটার আন্ডারেই তারা এটা করেছেন। এবং এটাকে আমি মনে করি যে অনেক ক্ষেত্রেই তারা পারসিকিউটেড, তাদেরকে ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছিল, গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছিল। তারা এখন মন্ত্রী পর্যায়ে আছেন, আমি তাদের নাম বলবো না, অনেকেই যারা ইলেকশন করতে পারতেন না যদি এই শিডিউলিং গুলো না হতো। আমি সেটাই বলতেছিলাম, আমি বলতেছিলাম যে এই রিশিডিউলিং গুলি করার ক্ষেত্রে আপনি তাদেরকে কোনো এক্সট্রা ফেভার করেছিলেন কিনা? মানে এক্সট্রা ফেভার বলতে যে এটা বেশি ভালো রাজনীতি করে ওই সরকার তাদেরকে একটু চাপাই দিছে, ওরকম কোনো কিছু না। কনসিডারেশনে কি ছিল আমি বলি, আই ওয়াজ ভেরি অবজেক্টিভ। কনসিডারেশনে ছিল যে আওয়ামী লীগ সরকারের আমলে আদার দেন আওয়ামী লীগ এবং তাদের সহযোগী ছাড়া বাকিদের উপর বেশ অনেক অত্যাচার হয়েছে, এবং সেই অত্যাচারটা ফাইন্যান্সিয়াল টর্চারিং এর পর্যায়ে ছিল, এবং তাদের ফ্যাক্টরি ইত্যাদি অনেক ক্ষেত্রেই গ্যাসের লাইন বন্ধ করে দেওয়া হয়েছিল, ব্যাংকের লোন বন্ধ করে দেওয়া হয়েছিল, যেসব কারণে তারা বিজনেস করতে পারেনি। তাদের সবাইকেই, এখানে কোনো পার্টির ভিত্তিতে না, সব প্রতিষ্ঠানকেই কিন্তু আমরা সুযোগ দিয়েছি, তারা রাজনীতিবিদ হোক বা রাজনীতিবিদ না হোক, যে তারা যেন তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে এই জিনিসগুলোকে ফর্মালাইজ করে ফেলেন, যার মাধ্যমে তারা ইলেকশন করতে পারবেন। দ্যাটস এ বাই প্রোডাক্ট, সেটা কিন্তু উদ্দেশ্য হচ্ছে অর্থনীতির চাকাকে আরো জোরদার ভাবে ঘোরানো। স্যার একটু স্যার কিছু মনে না করলে অনুমতি দিলে, স্যার এখন ধরুন এস আলম সাহেব বা জনাব সালমান রহমান, ওনারা যদি এখন 1%
টাকা দিয়ে রিস্কেজুলিং করতে চান, আমি বলি এটা কি ওই সুযোগে ওনারা পেতে পারতেন? উনারাও পেতে পারতেন, এটা উনারাও পেতে পারতেন। আমি বলি কেন উনারা, তার মানে এই না যে তাদের পাপ সংকলন হয়ে যাবে, নো। হ্যাঁ হ্যাঁ, সেটা বলছি। আমরা ওনাদের আমরা অন্য- আমরা আমি বলি এসএস পাওয়ার, এস আলমের পাওয়ার কোম্পানি, আমি কি এটা বন্ধ করে দিব? এটা 2,500 মেগাওয়াট প্রডিউস করে, এখানে চাইনিজ ইনভেস্টমেন্ট আছে 80%, এস আলমের আছে 20%, সেটাও আবার সে মর্গেজ করেছে চাইনিজদের কাছে, নাম তো এসএস পাওয়ার। আমি কি এটা বন্ধ করে দেব? তাতে কি না, দেশের আমরা- উপকার আমরা হবে? সেটাকে support আমরা কি করছি না। করেছি? আমরা বলেছি এই পাওয়ার সেক্টর থেকে যে টাকাটা আয় হবে, এই টাকাটা ব্যাংকে যাবে, ব্যাংক প্রথমে তার ইন্টারেস্টটা নিয়ে তারপরে কেটে রাখবে ফর এলসি সেটেলমেন্ট এন্ড সো অন। এস আলমের কিন্তু ফ্যাক্টরি স্যার বেক্সিমকো, বেক্সিমকোকেও আমি বলি- অনেকগুলো 600 কোটি দিয়েছিলেন, কিন্তু বেক্সিমকো তো রিস্কেজুল করে, তাহলে এই 1%-এর সুযোগ তো ওদের জন্য, মানে ইট শুড হ্যাভ বিন, শুনেন, অবশ্যই বেক্সিম করা নিয়েছে এটা কিছু কিছু ক্ষেত্রে। আমি বলি বেক্সিমকো ফার্মা কি চলছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 600 কোটিটা সরকার তো বেক্সিমকো যে যে সোলার পাওয়ার, সেটা কি চলছে না? বেক্সিমকোর আমি মনে করি এটা অন্যান্য was the right thing. অন্যান্য সব প্রতিষ্ঠান কি চলছে না? শুধু টেক্সটাইলটা বন্ধ আছে। আমরা কি করেছি? আচ্ছা। আমরা তো বিশালভাবে অর্থনৈতিক একটা স্থবিরতা সৃষ্টি করতে চাইনি। এই ক্ষেত্রে কি আপনারা প্রত্যেকটা প্রতিষ্ঠান- এই ক্ষেত্রে কি আপনারা পিক এন্ড চুজ করছেন যে হ্যাঁ No, ওরে কোনো দিব pick and choose ওরে নাই। দিব না? সবাইকেই দিব, আমরা সবাইকেই দিব, এবং নাবিল গ্রুপও পেয়েছে এই সুযোগ, পাবে না কেন? এই 16,000 কোটি টাকার দায় থাকা সত্ত্বেও, আমার according to কথা হলো, স্বরাষ্ট্রমন্ত্রী নাবিল যদি গ্রুপের এখানে- নাবিল গ্রুপের 16,000 কোটি এখানে- টাকার দায় থাকা সত্ত্বেও, এখানে দায় থাকা সত্ত্বেও আহা, এখানে সবাই পেতে পারবে, কিন্তু কথা হলো যে তাদেরকে এই বাংলাদেশ ব্যাংকের রেগুলেশনটাকে মেনে নিয়ে এটাকে ফর্মালাইজ করতে হবে। টাকা তো দিতে হবে, নতুন টাকা তো দেওয়া হয় না এখানে কাউকে। রেগুলেশনটা কি সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন? please, একটা জিনিস মনে রাখবেন, রেগুলেশনটা কি সাবজেক্ট টু নতুন- ইন্টারপ্রিটেশন না? ইটস লাইক No, a no. plus b whole square is equal to a square plus 2ac. It is a plus b whole square equals a square plus b square plus 2ab, nothing but that. এইখানে কথা হলো উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য হলো, আমি ব্যক্তিকে পছন্দ করি না, কিন্তু আমি প্রতিষ্ঠানটাকে মারতে দেব না, মরতে দেব না। হ্যাঁ, আমার মনে হয় খালেদ স্যারদের এই পুরো 18 মাসই তুলনামূলক অন্যান্য যে কোনো পিরিয়ডের চেয়ে, মানে বাংলাদেশ ব্যাংক এত বেশি কাজ করতে হয়েছে, এবং ইন জেনারেল, মানে ইলেকশনের আগের উইক ছাড়া, আমি ওই 1200 রিস্কেজুলিং অ্যাপ্লিকেশন, এটা আমার একটা ব্যক্তিগত প্রেফারেন্স হতে পারতো যে এটা ওয়াইডলি সার্কুলেটেড হওয়া দরকার ছিল, যে আর কে এটা ওয়াইডলি সার্কুলেটেড চান কিনা। এটা আমরা 3000-এর উপর অ্যাপ্লিকেশন পেয়েছি, এবং 3000 অ্যাপ্লিকেশন আমরা প্রসেস করেছি। আচ্ছা, ঠিক আছে। কে বলছে ওয়াইডলি না? ইট ইজ ভেরি ওয়াইডলি সার্কুলেটেড। জেনারেলি 18 মাসেই ওনারা ভালো, আমি মনে করি যে ওনারা কিন্তু রিকনস্ট্রাকশনের কাজটা করেছেন। এবং একটা জিনিস কিন্তু, ইন অল ফেয়ারনেস, ডক্টর ইউনূসের সরকার এবং তার সরকারের অ্যাজ এন এক্সটেনশন এই সময়ের বাংলাদেশ ব্যাংক, এটা কিন্তু আপরাইজিং এর সবগুলো স্টেক হোল্ডারদের মানে প্রতিনিধিত্ব করে। এখন বিএনপি এসে বিমাতা সুলভ, মানে বিএনপি এমন ধরনের একটা স্টান্স নিচ্ছে যে ডক্টর ইউনূস কোন অ্যাডভাইজার এবং না ডক্টর করিম, আপনি হচ্ছে, আমি ডক্টর মনসুর যেটি বললেন যে অনেক যারা বিএনপির পক্ষ থেকে যারা রাজনীতি করেছে, মানে ইলেকশন করেছেন, তাদের মধ্যে একটা অনেক বড় অংশ এরকম হইতে পারে যে তাদের বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগ ছিল, হইতে পারে এটা সরকারের চাপাই দেওয়া অভিযোগ, তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়েছে। মানে আমি কিন্তু খেয়াল করতেছিলাম যে ফেব্রুয়ারি মাসের আগ পর্যন্ত আমার কাছে মনে হইতেছিল যে ডক্টর আহসান এইচ মনসুর হচ্ছেন খুবই গুড বুকে আছেন বিএনপির, উনি বিএনপির লোকদেরকে আসলে এক ধরনের সাহায্য করতেছেন, বিএনপি লোকেরা তার কারণে ইলেকশনে অংশ নিতে আমি শুধু বিএনপিকে করি নাই, আমি সবাইকেই। এবং আমি জানি যে ডক্টর মনসুর আপনি পত্র পত্রিকা ঠিক মতো, আমি জানি না আগের মতো অত মনোযোগ দিয়ে পড়েন কিনা, আমি কিন্তু দেখেছি যে জামায়াতে ইসলামী এবং এনসিপি নেতা নেত্রীরা আপনি যে তাদেরকে ইলেকশনে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন, এর জন্য আপনার দিকে আঙ্গুল তুলতে শুরু করেছে নভেম্বর ডিসেম্বর মাসেও। আমি জানি না আপনি খেয়াল করেছেন কিনা, কিন্তু পরে এই জন্য আমি প্রথম প্রশ্ন এটা করেছিলাম যে বিএনপির সঙ্গে আপনার আসলে দূরত্বটা কোথায় হলো? বিএনপি তো এমন না যে ডক্টর ইউনূস সরকারের লোকজন রাখে নাই, বরং গুরুত্বপূর্ণ জায়গায়। আমি আজকে গুনতেছিলাম, প্রেসিডেন্ট, নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল হয়েছেন আইনমন্ত্রী, বিডা চেয়ারম্যান রয়ে গেছেন, শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যিনি আবার এদিকে এটা সাহায্য করতেছেন। এটা কেন হইতেছে এটা আমি জানি না। যাই হোক, আমরা মানে এটা নিশ্চয়ই ডক্টর মনসুর ভালো বলতে পারবেন যে তার সঙ্গে কোথায় কিভাবে কেমনে আলোচনা হচ্ছে। এখন আবার উল্টা
স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনে স্বরাষ্ট্রমন্ত্রীর আজকের অভিযোগ কিন্তু এই ব্যাংকগুলির মাধ্যমে সারা দেশে জামায়াতে ইসলামী, এনসিপি বা বিএনপির বিরোধী কাছে টাকা পাঠানোর যে একটা চেইন, একটা মেকানিজম, সেই মেকানিজমটার জন্য আমি দেখতেছি যে দূরবর্তীভাবে সাবেক গভর্নর ডক্টর আহসান এস মনসুরকেই দায়ী করা হইতেছে, আসলে দায়ী করা হইতেছে বিভিন্ন পিক অ্যান্ড চুজের। সেই জন্যই আমি জানতে চাইছিলাম ডক্টর মনসুরকে এই ব্যাপারে একটু মন্তব্য করবেন। আমি আসলে আপনার কাছে এবং আপনার কাছে আমি এই ব্যাপারে জি আমি একটু বলি যে এখানে প্রথমত আমি জানি না উনি কি অ্যালিগেশন করেছেন, স্পেসিফিক্যালি করেছেন কিনা সেটা আপনার নাম বলেন নাই। না, আপনার নাম বলেন নাই। হ্যাঁ, তৃতীয়ত হচ্ছে যে যে ঘটনার কথা বললেন আরডিএফ নাকি এক ফান্ডের কথা, সেটার কথা আমি শুনিনি, আজকে আমি শুনলাম আপনার মাধ্যমে। আরডিএস এটা বিরাট বড় ফান্ড। আরডিএস দেয়া হয় হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট স্কিম। ওরা গ্রামীণ ব্যাংকের মতো এরকম একটা স্কিম নিয়ে ওরা হচ্ছে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে বিনা জামানতে অর্থ প্রদান করে, কৃষি ও ক্ষুদ্র ব্যবসা বিনিয়োগ সৃষ্টি করে, ইত্যাদি ইত্যাদি। ইউ নো দা ড্রিল, ভূমিহীন স্বল্প কৃষক ইত্যাদি ইত্যাদি। না, সেটা শুনুন, আমরা গ্রামীণ মানে কৃষি কাজের জন্য তো বাংলাদেশ ব্যাংক উৎসাহ দেয়, আমরা এসএমই তে উৎসাহ দেই, আমরা নতুন উদ্যোক্তাদের উৎসাহ দেই, এগুলো তো করাই হয়, এটা রুটিনলি করা হয় এবং এই জন্য স্পেশালাইজ যেটাকে ডিসকাউন্ট উইন্ডো ইত্যাদি মাধ্যমে সব ব্যাংকেই সমান সুযোগ দেওয়া হয়। কাজে এগুলো নতুন কোনো কিছু নয়। এখন এটা কোনো ফান্ডের যদি কোনো অ্যাবিউজ হয়ে থাকে সেটা সরকার অবশ্যই তদন্ত করা উচিত এবং দেখা উচিত এটা কিভাবে ব্যবহার হয়েছে, প্রকৃত এরা পেয়েছে কিনা সেটাই দেখার দায়িত্ব সরকারের। ওকে, এবং বাংলাদেশ ব্যাংকেরও। ওকে, আমি যে প্রসঙ্গটাতে এখন এটা ডক্টর ওয়ারেসুল করিমকে আমি প্রথমে এটা জানতে চাইবো এবং এই ব্যাপারে আমি মন্তব্য শুনতে চাইবো জনাব আহসান এস মনসুরের। একই প্রশ্ন, কিন্তু আগে আমি একটু ডক্টর ওয়ারেসুল করিম আপনার সঙ্গে আপনার কাছে জানতে চাই যে অনেক বেশি কথা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি এবং বাণিজ্যের মধ্যে, যেটি নিয়ে এবং আপনি যেই সেমিনারে উপস্থিত ছিলেন সেই সেমিনারেও আমরা দেখেছি যে একাধিক বক্তা বিষয়টি সামনে এনেছেন যে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মাত্র 3 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তিটি করলো সেখানে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থই বেশি দেখা হয়েছে, বাংলাদেশের স্বার্থ কম দেখা হয়েছে এবং সেই ক্ষেত্রে একাধিক মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে। প্রথমে বলা হয়েছে এটা কাউকে বলা যাবে না, দ্বিতীয় বলা হয়েছে যে এটার সাথে নিরাপত্তার উদ্দেশ্য জড়িত, এরপরে আবার এটার মধ্যে বলা হয়েছে যে এটা না করলে আমাদের বিপদ হয়ে যেত। কিন্তু আমরা বিপরীতে যেটা পাইলাম যে আমরা আসলে ওদের থেকে কৃষিজ পণ্য কিনবো, ফল কিনবো, এই কিনবো সেই কিনবো, বোয়িং অলরেডি কেনার ক্ষেত্রে অনেক চুক্তি করে ফেলছি। আমার শুধু একটা জায়গায় আপত্তি, 3 দিন আগে কেন করা হলো? আপনার কাছ থেকে একটু এটা আমি শুনতে চাই এবং পরে আমি ডক্টর আহসান এস মনসুরের কাছে শুনবো। থ্যাংক ইউ খালেদ। এই ব্যাপারে আমি কিছুটা তখন কাছাকাছি ছিলাম। আমরা কিন্তু যখন ওই যে 37% শুল্ক ডিউটি যখন জনাব মানে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বসালেন তখন কিন্তু সবাই প্যানিকড হয়েছে। সো আমি মনে করি একটা আতঙ্ক, যে প্যানিক স্ট্রিকেন মানে নি জার্ক রিয়াকশন শুরু হয়েছিল। এবং যখন সরকারের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান উনি যখন গেলেন তখন কিন্তু এখানে ব্যবসায়ী কমিউনিটির অনেকে, পার্টিকুলারলি আমার কয়েকটা মিটিংয়ে আমরা একবার 3 জন মন্ত্রীর সাথে বসছিলাম অ্যাবাউট ওই যে আমাদের নিয়ে গ্র্যাজুয়েশন নিয়ে, আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে। সেখানে কিন্তু আমার মনে আছে যে আমাদের বশির ভাই শেখ বশিরউদ্দিন উনি কিন্তু নিজে থেকে মানে কমপ্লেন করছিলেন যে আমাকে বললে তো আমি যেতে পারতাম, যে আমাদেরকে নেওয়া হয় নাই, মন্ত্রী পর্যায়ে গেছে বা মানে অন্যান্য টেকনোক্র্যাট। বিজিএমই এর বর্তমানে নির্বাচিত সভাপতি মাহমুদ যে বাবু ভাই উনি বলেছিলেন যে আমরা উই আর রেডি টু হেল্প। সো কোয়েশ্চেন হচ্ছে যে সরকার ওই সময় সারা দেশের অ্যাকচুয়ালি গ্লোবালি সবার প্রেশার ছিল যে মাই গড বাংলাদেশ যা ইচ্ছা, মানে আমার পার্সোনাল একটা মানে প্রস্তাব ছিল যে আপনি এক লাইনে বলে দেন যে আমরা যত কিছু তোমাদের কাছ থেকে ইম্পোর্ট করি সবগুলোতে আমরা শুল্ক বসাবো 0। মানে হোয়াই? বিকজ গার্মেন্টসে আমাদের যে 70-75 হাজার মানে 70-75 বিলিয়নের যে আমাদের টোটাল যে এক্সপোর্ট, আমি মানে মাইনাস ইম্পোর্ট করলে 45 বিলিয়ন, আমাদের এই গার্মেন্টস সেক্টরকে আপনি মানে বাংলাদেশের ইন্টিগ্রাল, বাংলাদেশের রেমিটেন্স আর গার্মেন্টস দুটো বন্ধ হলে কিন্তু বাংলাদেশ কিন্তু 6 মাসের মধ্যে না। প্রথম কথা হচ্ছে ডক্টর করিম, এখানে আমার দুটো প্রশ্ন হচ্ছে যে যখন এই চুক্তিটা করা হয় তখন কিন্তু ট্যারিফ 34 বা 37 নাই, তখন ট্যারিফের পরিমাণ তখন হচ্ছে ট্যারিফ হচ্ছে 20%, সেই 20% থেকে আমরা 1% আসা। দ্বিতীয় হচ্ছে আপনি বাংলাদেশে গার্মেন্টস ম্যানুফ্যাকচারারদের কথা বলতেছেন, এখানে আমরা টাকা আয় করি, কিন্তু ওরা তো আমাদের দিয়ে ব্যবসায়ী করে। ব্যাপারটা তো এরকম না যে ওরা বেনিফিটেড হয় না, শুধু আমরাই বেনিফিটেড হই।
এটা বুঝে বললাম, প্যানিক স্ট্রিকেন একটা অবস্থা ছিল। কিন্তু আপনি তখনকার পত্রপত্রিকা যদি দেখেন এবং যে কোনো কমিউনিটি, কারণ সেখানে পত্রপত্রিকা আপনারা প্যানিক ছিল যে আপনারা বলছেন আপনাদের কোট করে প্যানিকটা সৃষ্টি হয়েছে না, মানে আপনারা তো ইউ আর দি ওপিনিয়ন লিডার্স। হতে পারে 20% এসছিল, কিন্তু ততদিনই কিন্তু অলরেডি এই এগ্রিমেন্টের কাজ অনেক দূর এগিয়ে গেছে। তো এমন না যে 20% জানা সত্ত্বে তারপর শুরু করেছে ওনারা ফার্দার করার জন্য। কথা ছিল যে সবার প্রেশার ছিল গভর্নমেন্টের উপর যে আপনারা ডু এনিথিং পসিবল, কারণ আমাদের এখানে 50 লক্ষ ওয়ার্কার এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ধরলে আরো 50 লক্ষ হবে। সো এটা বাংলাদেশের জন্য মানে বাংলাদেশের অর্থনৈতিক এবং 2026 সালের 9 ফেব্রুয়ারি ওই চুক্তিটা না করলে বাংলাদেশের গার্মেন্টস আর কোনো অর্ডার পাইতো না, ব্যাপারটা এরকম এসে দাঁড়াইছিল। না, আমি ওটা বলা ফেয়ার হবে না। কিন্তু আপনাকে বলি, একটা ন্যাচারাল কনসিকোয়েন্স হয়তো ধরুন এই যে 3 দিন আগে হয়েছে, এটা কি আপনার কাছে পরিকল্পিত মনে হয়? এটা এমন হতে পারতো যে আরো 3 মাস পরে হতে পারতো না। 12 তারিখ ইলেকশন থেকে অন্তর্বর্তী সরকার 9-3 দিন আগে কোনো কিছু সাইন করে না তো। না করলে ভালো হতো। এক হিসেবে যেহেতু গভর্নমেন্ট ইজ এ কন্টিনিউয়েশন, না করাটা তো উচিত ছিল। ঠিক আছে, আমি মনে করি এখন উইথ হাইন্ডসাইট, যেমন এই যে হামের ব্যাপারে বলুন খালিদ, আপনার এখন মনে হবে যে ডেফিনেটলি টিকা দেওয়া উচিত ছিল। এখন ডেফিনেটলি স্মার্ট গভর্নমেন্ট, আর ওনারা তো ওই সময়ের জন্য গভর্নমেন্টে এসেছেন, ওনারা কিন্তু অনেকে এমন না যে দীর্ঘদিন রাজনীতি করে বা গভর্নমেন্টে আসার জন্য মানে প্রিপারেশন নিয়ে, বুঝতে পেরেছেন? যেমন ধরুন আপনাকে আমরা যদি এখন একটা কোর্সের জন্য ইনভাইট করে আনি, আপনি কিন্তু শিক্ষক হবেন এই পরিকল্পনা কিন্তু নিজেকে ডেভেলপ করেন। আপনি একজন পেশাদার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন জার্নালিস্ট, কিন্তু আমরা আপনার মেধার জন্য আপনাকে হঠাৎ করে নরসাদ বলতে পারে যেন আমরা ওনাকে চাই এই 3 মাস 4 মাসের জন্য একটা ইন্টারিম পিরিয়ডের জন্য, উই ওয়ান্ট ডক্টর মানে জনাব খালেদ মহিউদ্দিন। তো তখন আপনার এক ধরনের ডেলিভারি, আমার মনে হয় গভর্নমেন্ট এটা করতে পারতো। আই অ্যাডমিট, আমার কাছে মনে হয় যে অন্তর্বর্তী সরকার 3 দিন পরে নির্বাচন থাকা সত্ত্বেও সেটা করছে। এবং বর্তমান সরকার, একজন দর্শক রাকিব হাসান উনি বলছেন যে মার্কিন চুক্তিতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলে তাহলে বর্তমান সরকার সেই চুক্তি থেকে বেরিয়ে আসছে না কেন? সেটিও একটি প্রশ্ন। বর্তমান সরকার শুধু চুক্তি থেকে বেরিয়ে আসে নাই, চুক্তির যে প্রধান কুশীলব তাকে সবচেয়ে বেশি পুরস্কার দিছে, তাকে আর কি পুরস্কার দেওয়া যায় ওই এলান মাস্কের বইলা, মানে আমি জানি না, মানে তারা আর কি পুরস্কার দেওয়া যায় সেটাও ভাবতেছে। এটা তো আসলে ডক্টর ইউনূস সরকারের দোষ দিয়ে লাভ নাই, এটা তো ডক্টর ইউনূস সরকার এবং বর্তমান তারেক রহমান সরকার দুইজনেরই, মানে এবং উনি বলছেন ডক্টর রহমান কিন্তু শুধু পররাষ্ট্রমন্ত্রী না, ওনাকে সরকার নমিনেট করেছে ইউনাইটেড নেশনস এর, এবং উনি হইছেন 99 তিনি, তার জন্য ক্যাম্পেইন করা হয়েছে। আরো পুরস্কার দিবেন, ওনার প্রতি আমাদের কংগ্রাচুলেশনস। ওনাকে আরো পুরস্কার দেওয়া উচিত। আমি আপনাকে বলি, এটা একটু ইন পার্সপেক্টিভ আপনাকে দেখতে হবে খালেদ। যে ওই সময় ওই যে বললাম না, যেমন ধরুন আপনি যদি আক্রান্ত হন, এই মেসেজ যদি আপনি সত্যি সত্যি আক্রান্ত নাও যদি হন, যদি আপনার পারসেপশনে আমি আপনাকে বিশ্বাস করাতে পারি যে উই মাস্ট ডু সামথিং, এবং বিজনেস কমিউনিটি, বিজিএমইএ, বিটিএমএ সবাই বলছে যে ভাই যা দরকার তুমি বলো, বলে আপাতত এটা সেল ডাউন করো। তবে এটা ঠিক যে উইজডম বলছে যে স্পেশালি লন্ডন বৈঠকের পর, যেদিন আমাদের ডক্টর ইউনূস স্যার যেদিন লন্ডনে গিয়ে জনাব তারেক রহমানের সাথে মিট করলেন, তারপর কিন্তু ইউনূস স্যারের পুরো সরকার এক ধরনের ওই যে আমেরিকান টার্মিনোলজিতে একটা লেম ডাক গভর্নমেন্ট, তাই না? এবং সেটাই হওয়া উচিত ছিল যে আমরা যেহেতু চলে যাচ্ছি নির্বাচন মোটামুটি ঠিক হয়ে গেছে। আমাদের যেহেতু আরো কয়েকটা বিষয় আছে ডক্টর করিম, আমরা একটু ডক্টর আসানিস মনসুরকে শুনি। উনি আমাদের একজন দর্শক, ওনার নাম শুভ্র পান্ডে, উনি বলতেছেন যে খালেদ ভাই একটু ভিন্ন করে দেখা যায় না বিষয়টা, ইন্টারিম চুক্তি সিগনেচার করে নাই, বর্তমান সরকার ইন্টারিমকে দিয়ে করিয়েছে। এটা আমার পছন্দ হয়েছে যে হ্যাঁ এটাই হইতে পারে, তারেক সাহেবই হয়তো এটা। আমরা ডক্টর আসানিস মনসুরকে একটু জানতে চাইবো যে ডক্টর আসানিস মনসুর মানে কে আসলে হু অ্যাকচুয়ালি ওয়াক দ্য ডগ, মানে এখানে আমি এটা বলতে পারবো না যে কে হু মনে হয় না, আমার কনস্পিরেসি থিওরি। কিন্তু বিএনপি তো সাপোর্ট ছিল। জি আমি বলি, আমারও মনে হয় না। আমি প্রথম জি ডক্টর মনসুর যখন আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে দেখলাম, and he made a very excellent presentation that smart he had done a good homework. I was very impressed যে খুব সুন্দরভাবেই অন্য কোন দেশের তুলনায় বাংলাদেশ তখন way ahead in terms of dialogue with the US government. I was very surprised. এবং যখন বাইরে ক্রিটিসিজম হচ্ছিল যে আমাদের বিশেষজ্ঞদের নেওয়া হচ্ছে না, অমুক না তমুক না, আমরা জানতাম যে আমাদের কিন্তু অনেকখানি ভিতরের সাথে আলোচনার একটা পর্যায়ে আমরা আছি, আমরা একটা সিকিউর পজিশনে আছি। তখনকার চিন্তা করতে হবে ভারত কোথায় গিয়েছিল,
40-50, সুইজারল্যান্ড কত কমে গিয়েছিল 35, অনেক দেশ আছে যারা, চায়না গিয়েছিল 100-200। তো আমরা 20% যে ছিলাম, দ্যাট ওয়াজ কনসিডার্ড এ বিগ শাই অফ রিলিফ রাইট। তখনকার কনটেক্সটে। আপনি পত্র পত্রিকায় দেখুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বিগ শাই অফ রিলিফ। এখন যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এখন বলছেন, তখন কিন্তু তারা স্বস্তির নিঃশ্বাস ছেড়েছিলেন যে আমরা বেঁচে গেলাম। তারপরে যখন খবর আসলো আরেকটা জিনিস, যে আমেরিকান তুলো দিয়ে করলে পরে পুরো জিনিসটাই আমরা ডিউটি ফ্রি করতে পারবো, সেটা আরেকটা আমাদের জন্য একটা বিরাট একটা পাওয়া ছিল। না, ব্যাপারটা কি তাই? আমেরিকান তুলো দিয়ে করলে পুরোটা আমরা ডিউটি ফ্রি করতে পারবো না, তুলাটা আনতে পারবো আমরা ডিউটি ফ্রি। না না না, ওই প্রোডাক্টটার উপর আর ডিউটি হবে না। তো এই যে জিনিসগুলো হয়েছে, এগুলোকে তো আমরা পজিটিভলি দেখতে হবে। আমরা শুধু, তৃতীয়ত আমি যেটা বলবো, বাংলাদেশ হ্যাজ ডান ফেয়ারলি ওয়েল তাই ইন দিস, ভারতের চাইতে ওয়ে বেটার আমাদের পারফরমেন্স। ওকে, আমাদের আউটকাম এই চুক্তিটা আমাদের জন্য ভালো হয়েছে। এবং ইউরোপ চুক্তি ভালো হয় না হয়তো। চুক্তি কারোর জন্যই ভালো হয় নাই, ইউরোপের জন্য ভালো হয় নাই, ভারতের জন্য হয় নাই, কারোর জন্যই হয় নাই। আমরা চুক্তিটা করতে বাধ্য ছিলাম। আমরা চুক্তিটা করতে বাধ্য ছিলাম। দেখুন, প্রত্যেকটা দেশই বাধ্য ছিল, প্রত্যেকটা দেশ। কোন দেশ দাঁড়িয়েছিল চায়না ছাড়া? মানে বুঝলাম না, মানে বুঝলাম কোন দেশের আমেরিকা আমাদেরকে চুক্তিটা করতে বাধ্য করছিল অবশ্যই। এবং তা না হলে 100% ডিউটি বসিয়ে দিত, 200% ডিউটি বসিয়ে দিত। আর ওদের এই 45 বিলিয়ন পিস শার্ট বিক্রি করতে হতো না ওদের দেশে, আমাদের থেকে ভালো করে ওরা দিতেছিল। ওরা কি আমাদের দয়া করে? এটা শুনেন, দয়ার ইস্যু নয়, তাহলে এটা কিসের কথা? হলে যখন বন্দুক ধরা হয় তখন বন্দুক ধরা হয় না। মানে আমরা একটা জিনিস পরিকল্পনা, আমি একটা জিনিস বুঝতে চাই, এই জিনিসটা আমি বানাই, আমি এটার মধ্যে পার্টনার না কেন? মানে আমি কেন দয়ার জায়গায় আসি যে ও আমাকে বন্দুক ধরতে পারে যে তোর এটা আমি আর কিনুম না? আমি কেন কইতে পারি না যে তোর কাছে আর বেচুম না? খালেদ, আপনি তো নিউ ইয়র্কে থাকেন, জি, ইউ হ্যাভ সিন দ্য লিবারেশন ডেটা কি ছিল, কিবোর্ড নিয়ে আসছিল তারা, এবং প্রত্যেকটা দেশের উপর তারা 40%, 50% করে নেই, করে, ইনক্লুডিং ইউরোপিয়ান ইউনিয়ন। অ্যাবসলিউটলি করছে, কিন্তু কেউ কি আমাদের মতো এরকম প্যানিক করে এই চুক্তি, এরকম একটা চুক্তি সবাই প্যানিক করে করেছে। ইংল্যান্ড প্রত্যেকে এসে হোয়াইট হাউসে এসে ধর্ণা দেয় নাই, প্রত্যেকে এসে হোয়াইট হাউসে লাইন আপ করে নাই, করেছে। ইংল্যান্ড কি বলছে? ইংল্যান্ড বলছে ওর থেকে ফল কৃষিজাত জিনিস কিনবে। ইংল্যান্ড কি করেছে না করেছে, ইংল্যান্ড তার গরুর মাংস বিক্রি করবে, মুখটা করবে, সেটা তাদের স্বার্থ তারা দেখেছে, তারা ফাইন্যান্সিয়াল সেক্টর ইস্যুগুলো দেখেছে। কথা হলো যে যার যার দেশ তার স্বার্থ রক্ষার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করেছে। খালেদ, ক্যান আই সে সামথিং জাস্ট 10 সেকেন্ডস? এখানে আমার মনে হয় আই ক্যান ট্রাই টু হেল্প। আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন নেই, কারণ আমি প্রসেসের সাথে, কিন্তু ডক্টর খলিল যে কাজগুলো করছিলেন, আমরা প্রাইভেটলি, মানে উনি কিন্তু আমাদের বন্ধু মানুষ, হ্যাঁ, উনি ওনার টিমের আরো আমাদের সামান্য ইনফরমেশন পেতাম। আমার কাছে মনে হচ্ছে যে ইউএস গভর্নমেন্ট যে 20 যে দিয়েছে, আপনি যদি চুক্তি 9 তারিখে না করলেও কোনো না কোনো সামনে কোনো একদিন হয়তো চুক্তিটা হয়তো আরেকটু বেটার এগ্রিমেন্ট হতো, ব্যালেন্স। ক্ষতিটা কি হইতো? বিএনপি আইসা চুক্তিটা করতে অসুবিধাটা কি হইতো? মানে চুক্তিটা সরকারে করতে হইলো কেন? মানে এটা বুঝলাম না। আমি একটা কথা বলি, এখনো সরকার রিনেগোশিয়েট করতে পারে। সরকার তো রিনেগোশিয়েট করবে না, সরকার তো আপনাদের দিয়ে চুক্তিটা করাইছে, অর্থাৎ সরি আপনাদের সরকারের চুক্তিটা করাইছে। শুনেন, একটা কথা বলি, জি, একটা প্রিন্সিপাল আছে পৃথিবীর অন্যান্য দেশে, যে সরকার চলে যায় তাদেরকে দিয়ে কিছু অপ্রিয় কাজ তারা করে যায় ইচ্ছা করে, পরবর্তী সরকারের ভালোর জন্য। পরবর্তী সরকার সেটাই করেছে। আপনারা নীলকণ্ঠটা হইলেন, মানে বিষটা আপনারা গলায় ধারণ করলেন। হ্যাঁ, অ্যাবসলিউটলি। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাদের কাছে একটু আসি। এইটা আমার কাছে এই পর্যন্ত এই চুক্তি করার পক্ষে সবচেয়ে জোরালো যুক্তি মনে হয়, যে হয়তো আমরা যেহেতু সরকার থেকে চলে যেতেছি, আমরা বিষটা পার করে আমাদের এই আরেকটা আর্গুমেন্ট আছে, আরেকটা হতে পারে যে ইমপ্লাইড ইউএস সাইকিতে, ইউএস যারা নেগোশিয়েটর ছিলেন, ওনারা কি জানতেন না যে আরেকটা ওই যে এগ্রিমেন্টটা শেষ পর্যন্ত হলো, যে এগ্রিমেন্ট ইজ ইন প্রসেস, এই যে মানে ওই যে সামথিং ইজ কুকিং। সো ওই ইমপ্লাইড ইয়েটা না থাকলে হয়তো আমরা 20ও পেতাম না।
এটা এটা তো হতে পারে, আমরা জানি না, মানে জানলে বেটার বলতে পারতাম। মানে যাই হোক, আমার কাছে 20 কে ফার্ম করার জন্য 20 আপনি সিকিউর করতে পারতেন না আনলেস দেয়ার ওয়াজ এন এগ্রিমেন্ট আন্ডার। আমার কাছে আমার শুধু দুইটা দাবি, এই চুক্তি নিয়ে আসলে আমি অনেক কথা বলতেছি, আমার শুধু হচ্ছে দুইটা দাবি, সরকারও বলুক প্রফেসর আসাদ মনসুর, ডক্টর আসাদ মনসুরের মতো এই চুক্তিটা আমরা ভালো হয়েছে, আগের সরকার খুব ভালো কাজ করছে, এবং আগের সরকারের যারা যারা এই চুক্তি করছে, খলিলুর রহমান সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী বানাইছি, বশির সাহেবকে এখন একটা কি সিলভার একটা মূর্তি বানানো যেতে পারে তার জন্য, এবং আমরা এই চুক্তিটাকে ওন করি, এই চুক্তিটা আমাদের জন্য খুব ভালো হয়েছে, এটা বলা উচিত। তারা কথাই বলে না, এটার জন্য মনে হয় যে আর কোথায় জানি কি লুকাইছে। যাই হোক, আমি একটু ডক্টর মনসুরের কাছে আসি। ডক্টর মনসুর, এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই, আমরা একটু জনাব ওয়ারাসুল করিমের কাছ থেকেও একটু জানতে চাইবো যে ডক্টর করিমও এটা নিয়ে কি মনে করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ পক্ষে সরকার প্রথম দিকে চাপ প্রচারণা চালায়। আমি জানি অন্ততপক্ষে একটা মন্ত্রণালয় একটা গানও বানাইছিল, একটা অনুষ্ঠান বানাইছিল, একটা উপদেষ্টাকে আমি একটু দেখছিলাম ও কি কি করতেছে জানি। তো নির্বাচন কমিশন থেকে পরে বারণ করা যায় তোমরা এগুলি করতে পারবে না, সরকার হ্যাঁ বা না কোনো পক্ষ নিতে পারে না, কিন্তু গণভোটে হ্যাঁ প্রচার চালাতে ব্যাংকগুলিকে নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। পরে আলোচনায় এলো আপনারা তখন হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালানোর জন্য অর্থ দিয়েছিলেন। আপনি এটা কিভাবে জাস্টিফাই করেন প্রফেসর ডক্টর আহসান এচ মনসুর? দেখুন, আমি মনে করি যে হ্যাঁ ভোটটা ছিল আমাদের জুলাই আন্দোলনের একটা ফলশ্রুতি। এই সংস্কারগুলো যে সংস্কারগুলো এখানে আছে, হ্যাঁ জুলাই চার্টারে যে সংস্কারগুলো এটা আছে, সেটার জন্য ইন্টারিম গভর্নমেন্ট ইটসেলফ ইজ প্রতিজ্ঞাবদ্ধ। এটাকে বাস্তবায়ন করার দায়িত্ব ছিল, বাস্তবায়ন করতে পারে নাই, কিন্তু এই হ্যাঁ ভোটটা দিয়ে এটাকে লেজিটিমাইজ করার একটা প্রচেষ্টা ইউনূস সাহেবের ছিল এবং আছে, মানে এবং সেটা সার্থকও হয়েছে। আমি বলবো জনগণ এটার পক্ষে ভোট দিয়েছে। তো এইখানে প্রচার করা কি অপরাধ? নির্বাচন কমিশন ভালো বলতে পারবে এটা। নির্বাচন কমিশনের কথা আমি যাব না, আমি বলবো যে সরকার নির্দেশ দিয়েছিল এটা প্রচার করতে, এবং সঙ্গত কারণে দিয়েছিল, কারণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু যেখানে আছে, যে ইস্যুগুলো নিয়ে মানে ঐক্যমত্য হয়েছিল, জুলাই সনদ হয়েছিল, সেই ইস্যুগুলোকে ভোটে দেওয়া হয়েছিল, এবং সেই ভোটটার ব্যাপারে সরকার যদি এটার পক্ষে প্রচার না চালায়, কে চালাবে? বলুন, আপনি বলুন, আমি খালেদ মহিউদ্দিনকে প্রশ্ন করছি, কে চালাবে তাহলে? ডক্টর মনসুর, আমার কাছে সরকারের, আমি মনে করি সরকার শক্তিশালীভাবে প্রচার করা উচিত ছিল। আমি যোগাযোগের একজন ছাত্র হিসাবে আপনার সাথে এটা নিয়ে আসলে অন্যভাবে কথাটা আমি বলতে চাই যে এখানে তো সরকার একটা পক্ষ, এখানে সরকার তো নিউট্রাল না, সরকার তো নিউট্রাল না। আমি এই কথাটাই আপনাকে, আপনি যেহেতু অসাধারণ বুদ্ধি আপনার সাথে সাথে বলছেন, সরকার নিউট্রাল না হওয়ার কোনো উপায় কি সরকারের ছিল? আসলে সরকার তো এখানে নিউট্রাল হওয়ার দরকার ছিল না। না, সরকার নিউট্রাল হইতে গেল কেন? সরকার নিউট্রাল হইতে গেল কেন? না, সরকার তো হওয়ার দরকার নাই, সরকার তো প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা সংস্কার করব। কিন্তু আপনি দেখেন সরকারকে তারপরে তার কর্মকর্তা কর্মচারীদের বলতে হয়েছে তোমরা যদি কেউ এটা করো তোমরা শাস্তি পাবা। না, এটা ইলেকশন কমিশন করেছে, তারা স্বাধীন। ইলেকশন কমিশন ইজ নট পার্ট অফ দ্য গভর্নমেন্ট। কিন্তু সরকারের যারা কর্মকর্তা আছেন তারা তো তখন ইলেকশন কমিশনে তাদের কাজ ন্যস্ত। সরকার তো তাদের কর্মকর্তাদের বলতে পারে না যে তোমরা এটা ক্যাম্পেইন করো, ইউ ক্যান নট, কারণ আপনি জানেন যে তারা ইলেকশন কমিশনের অধীনে আছে। আপনি আপনার ব্যাংকের মধ্যে আপনি জনতা, সোনালী, রূপালী যারা সরকারি কর্মকর্তা তাদেরকে বললেন এটা নিয়ে ক্যাম্পেইন করো, ইলেকশনের আগেও তো আপনি বললেন আগে থেকে। জি, সরকারের উচিত ছিল এটা আগে থেকেই এটা বিষয়ে প্রচারণা করা, এটা সরকারের নৈতিক দায়িত্ব ছিল, ইন্টারিম গভর্নমেন্টের। কিন্তু আপনি কি মনে করেন যে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালানোর যে অর্থটা আপনি দিছিলেন, মানে এটা ঠিক আছে? আমি মনে করি যে এটা নৈতিকভাবে ঠিক আছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে কি, এখানে তো কাউকে বলা হয় না যে তুমি ভোট দাও, আইনিভাবে ঠিক আছে কিনা? আইনিভাবে ঠিক আছে। এখানে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই 32টা বা 30টা জিনিস আছে, যদি তুমি এটাকে সাপোর্ট করো ইউ ভোট হ্যাঁ। ওকে, এখানে কাউকে বলা হয় নাই যে তুমি অমুকের পক্ষে ভোট দিন, মানে অমুকের পক্ষে ভোট দিনটা আর কেমনে বলবে ডক্টর মনসুর? এইটাই তো বলবে প্রতারণা হায়ের পক্ষে করো, ভোট দিন। আচ্ছা, আমি সারেন্ডার করছি ডক্টর মনসুর, আপনি লেট মি কারেক্ট ইউ। জি, হায়ের পক্ষে কোনো ভোটের কথা একটা কথাও বলা হয় নাই।
বলা হয়েছে এই 30টা জিনিস যদি আপনি সাপোর্ট করুন, আপনি সমর্থন করেন তাহলে হ্যাঁ, আর যদি সমর্থন না করেন তাহলে না। ওকে, এই 30টা জিনিস মানে একটা প্যাকেজ আইটেম, এই 30টার মধ্যে একসাথে আপনি যদি সমর্থন করেন তাহলে এটা হ্যাঁ বলেন, আর যদি সমর্থন না করেন তাহলে না বলেন, না হলে না বলেন। এর মধ্যে এইটাই বিজ্ঞাপনটা, এইটাই। এবং এই বিজ্ঞাপনটার মধ্যে আমি কোনো ক্ষতিকর কিছু দেখি না। ওকে, ফাইন, ফ্যান্টাস্টিক। আমি একটু ডক্টর করিম আপনার কাছ থেকে আপনার মতামত একটু জানতে চাইবো। আমি একটু দুইটা দর্শকের মতামত একটু শোনাতে চাই। একটা হচ্ছে তাহের SIU, উনি বলছেন যে এস আলম ইসলামী ব্যাংকের 82,000 কোটি লোপাট করে নিয়েছে, সেখানে এস আলমের সহযোগিতায় শিলংয়ে থাকা এবং ফিরে এসে তাদের গাড়ি ব্যবহার করা সালাউদ্দিন কার পারপাস সার্ভ করতেছেন সবাই অবগত আছেন। আর একটা আমি এটা আরেকটা এরকম বলতে চাই যে গ্রাহকের সঠিক তথ্য জানার অধিকার আছে। সোহানা পারভিন একজন বলছেন সঠিক তথ্য জানার অধিকার আছে। কিছুদিন আগে দেশে অনেক তেলের সংকট ছিল, কিন্তু বিএনপি মন্ত্রীরা বলেছে দেশে পর্যাপ্ত তেল আছে। আমাদের সাবেক গভর্নরের এগেনস্টেও একটা এটা ছিল, ওইটা আমি খুঁজতেছি, ওইটা খুঁজে পাচ্ছি না, পাইলে আবার বলবো। ডক্টর মনসুর আপনার এগেনস্টেও একটা কতগুলি মন্তব্য ছিল, সেটা পাইলে আবার বলবো না। ডক্টর করিম আপনি একটু বলেন, এগুলি বিএনপির এগেনস্টে মন্তব্য। জি, এস আলম নিয়ে ইসলামী ব্যাংকের 82,000 কোটি বা মানে দেখুন যে লাইনটা আপনি পড়েছেন, জি, এটা অত্যন্ত, এটা কিন্তু স্পর্শকাতর। যে গাড়ি ওঠা বা জি। আমার মতে সরকারের একজন মন্ত্রী, উনি ওভারঅল রাষ্ট্রের গভর্নেন্সের ব্যাপারে কমিটেড, তাই না? ওনারা শপথ নিয়েছেন যে ওনারা অনুরাগ বিরাগের ঊর্ধ্বে ওঠে যে কোনো দুর্নীতির বিরুদ্ধে, এবং আমি সেটা এখনো বিশ্বাস করতে চাই। কারণ এই গভর্নমেন্ট মাত্র তো 3-4 মাস হলো, এবং কোনো একটা গাড়ির কথা শুনেছি, কিন্তু আমার মনে হয় না এখনো কোনো প্রমাণ ছাড়া সন্দেহ করার বড় ধরনের দর্শকদের প্রসঙ্গটা থাক। আপনি যদি হচ্ছে গণভোটে সরকারের প্রচারণা বা গণভোট নিয়ে কিন্তু হ্যাঁ, আচ্ছা, গণভোট নিয়ে আমি খালেদ আপনাকে বলতে চাই যে ব্যাপারটা কিন্তু এত সিম্পল না। এখানে ইটস এ সফিস্টিকেটেড কোয়েশ্চেন। যেমন ধরুন, মরালি এই গভর্নমেন্টটা কিন্তু একদমই আসলে নিউট্রাল, মানে অন্য 1991 ডক্টর শাহাবুদ্দিনের, বিচারপতি শাহাবুদ্দিনের গভর্নমেন্টের মতো একটা নিউট্রাল গভর্নমেন্ট না কিন্তু। কারণ এই গভর্নমেন্টে আপনি 5ই অগস্ট, 6ই অগস্ট, 8ই অগস্টে যেভাবে এসছেন এবং কাদের নমিনেশন এসছেন, কাদের সাথে আলোচনা হয়েছিল, আপনার মনে আছে যে সেনাবাহিনী প্রধান যখন প্রথম দিন মানে টিভিতে আসলেন এবং উনি বলেছেন ওখানে কে কে আছে, কারা সেখানে কাদের নাম প্রস্তাব করছেন। সো এই ইন এ সেন্স জুলাইয়ের টোটাল স্পিরিট, এবং যদি আরো কিছুদিন বিএনপি যদি জোরাজুরি না করতো, জামাত ইসলামী জোরাজুরি না করতো, আমার এমন তো হতে পারতো যে অন্য অনেক দেশে রেভলিউশনের পর ইভেন আপরাইজিং এর পর ওই গভর্নমেন্ট দীর্ঘদিন থাকে, ইনক্লুডিং আপনি দেখুন আমাদের বাংলাদেশে 7ই নভেম্বরের কথা ধরুন। 7ই নভেম্বরের পর কতদিন পর জিয়াউর রহমান সাহেব নির্বাচন দিয়েছিলেন। 7ই নভেম্বর 1975, ওনার 76 গেল, 77 গেল, 78-এর 3রা জুন উনি প্রথম রাষ্ট্রপতি নির্বাচন দিয়েছিলেন। তারপর 79-র 18ই ফেব্রুয়ারি উনি পার্লামেন্ট ইলেকশন দিয়েছিলেন। সো 7ই নভেম্বরের চেয়ে কি 5ই অগস্টের আপরাইজিং মানে ছোট ছিল, কম মানুষ পার্টিসিপেট করেছে? তো আমি আপনাদের এই জিনিসটা কিন্তু ভাবতে বলবো যে চাইলে আমরা বরং আমরা উই আর ইনডেটেড টু আওয়ার স্টুডেন্ট কমিউনিটি, যে তারা যে পরিমাণ মানে ক্লাউড, যে পরিমাণ ক্ষমতা তারা ইচ্ছে করলে যে মানে কর্নেল গাদ্দাফির মতো তারা পুরো সরকার দখল করতে পারতো, বলতে পারতো যে না আমাদের এই জিনিস আছে, আমরা নিজেরা করব। যেমনি তারা ধরুন সুপ্রিম কোর্টে গিয়ে তারা একটা ডেমনস্ট্রেশন করলো আর সব বিচারপতি সেখানে মানে মোটামুটি সিনিয়র যারা তারা রিজাইন করলেন। সো আমি মনে করি বাংলাদেশে ওভারঅল যে আউটকামটা আমরা পেয়েছি এটা যথেষ্ট এখনো ইন অর্ডার আছে। তবে আপনি আবার এটা ঠিক যে আইনগত প্রসঙ্গ যদি নিয়ে আসেন, তখন আপনি বলতে পারেন যে একটা গভর্নমেন্ট কোনো পক্ষ নিতে পারার কথা না। যেমনি ওনারা ধরুন ধানের শীষ দাঁড়িপাল্লার মধ্যে কোনো পক্ষ নেবা নিতে পারার কথা না। এখানে দেখুন আপরাইজিং এর পক্ষের ইনক্লুডিং বিএনপি সহ প্রায় সবগুলো বড় দল কিন্তু বলেছে আমরা জুলাই চার্টারের সিগনেটারি, তাই না? সবার সামনে গিয়ে সাইন করেছে। সেখানে যদি তারা পক্ষে আর এই গভর্নমেন্টটাও তো তাদের নমিনেটেড গভর্নমেন্ট, যতবার তারা গিয়েছেন শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সময় যমুনা যতবার গিয়েছেন ততবারই কিন্তু বেরিয়ে ওনারা কিন্তু অনাস্থা প্রকাশ করেন নাই। যেটা আমরা ওই যে ডক্টর আকবর আলী খান সাহেবদের সময় 2006-এ মনে আছে যে আপনাদের তো যে তথ্য উপদেষ্টা যিনি ছিলেন শফিক ভাই, উনি প্রতিদিন এসে বলতে হতো। তো এরপর কয়েকজন উপদেষ্টাও রিজাইন করেছিল যে ডক্টর ইয়াজউদ্দিন স্যারের থেকে উপদেষ্টা পরিষদ থেকে। সো আমি মনে করি যে এই 8ই অগস্টের গভর্নমেন্ট রাইট
আমরা পরবর্তী এটা প্রসঙ্গে এটা হ্যাঁ আমার মনে হয় যে So, প্রেক্ষাপটটা আপনি অত্যন্ত সুন্দর করে বলছেন। আমাদের একজন দর্শক সাইফুল ইসলাম সুমন উনি বলছেন যে ডক্টর আসানিস মনসুর কথা প্রসঙ্গে যে কথা সত্য নয়, কারণ সরাসরি বলা হয়েছে হ্যাঁ এর পক্ষে ভোটের কথা। যাই হোক, আমি নতুন অন্য প্রসঙ্গে যাই আমি, কারণ আমিও বোধহয় হেয়ার প্রসঙ্গে সরাসরি শুনেছি। যাই হোক, এটা আমি ডক্টর আসানিস মনসুরের কাছে জানতে চাইবো যে আওয়ামী লীগ সরকার অনেক কিছুই বাতিল করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়, কিন্তু আইএমএফ এর যে কিস্তিভিত্তিক ঋণের ধারাবাহিকতা সেইটা ডক্টর ইউনূসের সরকার বজায় রেখেছিল। আপনি খুব ভালো করে জানেন যে এখন আবার হঠাৎ করেই বিএনপি সরকার আওয়ামী লীগের ঋণ কর্মসূচি থেকে বের হয়ে আসার একটা সিদ্ধান্ত নিয়েছে। তারা আইএমএফ এর কাছে নতুন করে $600 কোটি একটা প্যাকেজ চেয়েছে। এইটা পুরনো ঋণের চেয়ে এই ঋণটা এটা 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 বেটার হয়েছে কিনা ডক্টর আসানিস মনসুর যদি একটু বলেন। দেখুন, আইএমএফ এর সাথে আমাদের অনেক লম্বা দিন আমাদের এই করতে হয়েছিল, মানে যেটাকে দর কষাকষি করতে হয়েছিল। আইএমএফ চাচ্ছিল এক্সচেঞ্জ রেটকে বাজার ভিত্তিক করতে ফ্রম ডে ওয়ান। এটা 2024 অক্টোবরেই তারা চাচ্ছিল। আমি বলেছি যে এখন যদি আমরা এটাকে বাজার ভিত্তিক করে দেই, ইট উইল বি আউট অফ কন্ট্রোল। এটাকে আমরা তাহলে পাকিস্তানের মতো বা শ্রীলঙ্কার মতো 300 টাকায় 200 টাকায় চলে যেতে পারবো। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। আইএমএফও তাদের পজিশনে শক্ত থাকলো। আমি তাদেরকে বললাম যে দেখুন, আমাদেরকে সময় দিতে হবে, আমরা মার্কেটকে স্টেবিলাইজ করব। আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি যে এক্সচেঞ্জেস শুড বি মার্কেট বেসড, এক্সচেঞ্জেস শুড বি মার্কেট ডিটারমিন্ড। এটা নিয়ে কোনো দ্বিমতের কিছু ছিল না তাদের সাথে আমার সাথে, কিন্তু টাইমিং ওয়াজ দ্য এসেন্স। এবং টাইমিংটাকে আমরা যখন মনিটারি টাইটনিং, ফিসক্যাল টাইটনিং, এটার মাধ্যমে বাজারকে একটা স্থিতিশীল পর্যায়ে আমরা নিয়ে গেলাম। ইট টুক অ্যানাদার 6 months। আমরা মে মাসে আমরা এটাকে লিবারালাইজ করলাম। এটার মাধ্যমে আমরা কিছু আইএমএফ এর সাথে কিছু চুক্তিও করা ছিল যে আমরা $1 বিলিয়ন একটা ফান্ড থাকবে, ওই ফান্ড দিয়ে আমরা ইন্টারভেনশন করতে পারবো যদি এক্সচেঞ্জ যেটা মিসবিহেভ করে, যদি হঠাৎ করে এটা ওভারশুট করে 10%-এরও বেশি ডেপ্রিসিয়েট করে যায়, আমরা ওই $1 বিলিয়ন রিজার্ভ থেকে নিয়ে আমরা ইন্টারভেন করব। এগুলো পার্ট অফ দ্য নেগোসিয়েশন প্যাকেজের মধ্যে ছিল। যাই হোক, আলটিমেটলি যেটা হলো, আমরা যখন দেখলাম যে আমি যখন যেদিন আসি তখন এক্সচেঞ্জের ছিল বাজারে 118 টাকা। আমি আসার পরে এটাকে 120 টাকায় সমান করে দেওয়া হলো, ঠিক আছে 120 টাকা থাকুক। তারপরে এটাকে 120 টাকাতেই ছিল, 120, 122 এইটাতেই ছিল, এখনো 122-ই আছে। যখন আমরা দেখলাম যে 6 মাসের মধ্যে এক্সচেঞ্জের চেঞ্জ হচ্ছে না এবং আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট, কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাসে চলে আসছে, আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট সারপ্লাসে চলে আসছে, আমাদের রিজার্ভ আস্তে আস্তে একটু একটু করে অল্প করে হলেও স্থিতিশীল অবস্থায় আছে, আমি রাজি হলাম যে ঠিক আছে মার্কেট বেসড হয়ে যায়। এবং যখন মার্কেট বেসড হলো, ডলারের দাম 1 টাকাও বাড়ে নাই। অনেকেই মনে করেছিল যে ডলার 150 টাকা তো হবেই, পাকিস্তানের 200-250 টাকা, 280 টাকা, আমাদের হয়তো অন্তত 150 টাকা ইনস্ট্যান্টলি হবে, কিন্তু হয় নাই। তো থ্যাংক গড আমরা এটাকে স্টেবিলাইজ করতে পেরেছি। এখনো সেটার বেনিফিট সরকার পাচ্ছে। এখন জিনিসটাকে ধরে রাখতে হবে। আমরা যদি ম্যাক্রো স্টেবিলিটি রাখতে না পারি, আমরা যদি ফাইন্যান্সিয়াল সেক্টরের শৃঙ্খলা আবার হারিয়ে ফেলি, আমাদের ইসলামী ব্যাংকে যে জিনিসগুলো হচ্ছে সেটা যদি ইসলামী ব্যাংককে ধ্বংসের দিকে নিয়ে যায়, তাহলে কিন্তু আমরা এক্সচেঞ্জকে ধরে রাখতে পারবো না। আমাদেরকে রাজস্ব আয় বাড়াতে হবে। আসল বাজেটের যে আসল জিনিসটা সামনে আসছে, যে চ্যালেঞ্জ, রাজস্ব আয় বাড়াতে হবে, সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে সরকারকে। আমাদের ব্যাংকিং খাতে যে স্যার, খালেদের প্রশ্ন যে 6 বিলিয়নের যে নিউ প্যাকেজ, এটা কি বেটার প্যাকেজ কিনা দেন দ্য ওল্ড ওয়ান? না 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 না, আইএমএফ সিম্পলি, আমরা জানি, আমার মনে হয় আইএমএফ তো ফ্ল্যাটলি না করে তারা আর এটা নিয়ে কোনো কথা বলবে না। কারণ তারা এই যে ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সের যে পরিবর্তনটা করা হয়েছে, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল টু এনি অফ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, এবং এটাকে চেঞ্জ করবে সরকার। থ্যাংক গড, সরকারকে ধন্যবাদ দিব যে দেরিতে হলেও এটা তারা করতে যাচ্ছেন।
এবং এটা করুক। এস আলমকে টাকা এই ব্যাংক ফেরত দেওয়া যাবে না কোনো মতে, ওকে এটা তো হতে পারে না। ওকে কাজেই এই সংশোধনীটা বাতিল করতে হবে, এটা Okay. আইএমএফ এর একটা অন্যতম দায়িত্ব ছিল। 2 নম্বর ছিল যে রাজস্ব, এই যে রেভিনিউ ডিপার্টমেন্টকে সেপারেশন করা সরকার এখনো করতে পারেনি, এটা একটা কন্ডিশন ছিল, এই কন্ডিশনটা সরকার মিট করতে পারে নাই। এক্সচেঞ্জ রেটের উপর এখন আবার নতুন করে বিধিনিষেধ বসানো হয়েছে, সেটাও আইএমএফ এর যে আমরা যে মার্কেট বেস করেছিলাম সেটার পরিপন্থী। এইসব কারণেই এই প্রোগ্রামটাকে আর তারা রাখতে চায় নাই। এখন সরকার সবসময় নতুন প্রোগ্রাম চাইতে পারে, এভরি মেম্বার কান্ট্রি হ্যাজ দ্য রাইট টু আস্ক ফর এ নিউ প্রোগ্রাম, এবং সেটার দিকেই তারা যাচ্ছে। নতুন প্রোগ্রাম হবে কি হবে না, 1 বছর লাগবে না 2 বছর লাগবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু নতুন প্রোগ্রাম দরকার আছে বলে আমি মনে করি। আমি মনে করি যে আমাদের একটা ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন থাকা দরকার, আমাদের ম্যাক্রো স্টেবিলিটি আনতে হবে, আমাদের ইনফ্লেশন যেটুকু কমেছিল আবার বাড়তে বাড়তে এখন 9.42 হয়েছে, এটা যে কোনো সময় 10% ক্রস করবে এবং আরো উপরের দিকে চলে যাবে। তো এইগুলো আমাদের চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের মোকাবেলা সরকারকে করতে হবে। লেট আইএমএফ বি অন আওয়ার সাইড, যদি আমরা তাদেরকে রাখতে পারি, কিন্তু সেই জন্য যে পলিসি নিতে হবে সেই পলিসিটা আমাদের নিতে হবে। এখন বর্তমানে যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে এই 900 কোটি টাকার 9 লক্ষ কোটি টাকার বাজেট করে 7 লক্ষ কোটি টাকার রেভিনিউ ধরে, যেখানে আমাদের রাজস্ব মাত্র 4 লক্ষ কোটি টাকা, সেটা কিভাবে আমরা ব্যালেন্স করবো? এত দেরিতে আপনি আসল আমার মনে হয় ডক্টর ওয়ারাসুল করিমের কাছ থেকে আমরা একটু শুনবো, তারপরে আমরা পরবর্তী প্রসঙ্গে এবং খুব দ্রুত আমরা যেতে। ডক্টর করিম। জি জি, আমার মনে হয় খালেদ 6 বিলিয়নের যে নিউ প্যাকেজ, এটা নট জাস্ট যে এটা বেটার বা ওয়ার্সের জন্য যায় নাই, আর আগের প্যাকেজ যেটা আওয়ামী লীগ আমলে হয়ে থাকলেও মানে দুটা চুক্তির দুটা অংশ তো হচ্ছে একদিকে বাংলাদেশ গভর্নমেন্ট, হ্যাঁ, সো বাংলাদেশ অ্যাজ এ গভর্নমেন্ট কন্টিনিউ এবং বাংলাদেশ এই টাকাটা দরকার ছিল, এটা তো লো ইন্টারেস্ট। আইএমএফ এর টাকাতে আমি মানে পেলে আমি না করবো না, কারণ 1-2% বা 2.5% ইন্টারেস্ট, যেখানে আমরা বাংলাদেশ ব্যাংকে এখানে বসে আমরা অকশনে অলমোস্ট এক পর্যায়ে 12.9-এও স্যার মনে আছে 12.9%ও আমরা বিল বন্ড আমরা ইস্যু করেছিলাম। সো এটা ঠিক আছে, আমার মনে হয় সরকার যে কারণে নতুনটায় গিয়েছে, দে নিড মোর মানি, এবং তারা এটা কিন্তু মানে এখন রাগঢাক করছে না, অনেক জায়গায় তাদের মানে বড় বড় প্রোগ্রাম ইত্যাদি ইমপ্লিমেন্ট করার জন্য টাকা দরকার। ঠিক আছে, বাজেটের ব্যাপার কি যাবো? আমরা বাজেটের ব্যাপারে আসছি, কতগুলি জায়গায় একটু ঠিকঠাক করে আপনি যেটি বলতে চাইছেন সেটা একটু ছোট করে বলতে পারেন, আমরা দুই আমার শেষ কথাই ব্যাপারে যে সরকার 6 বিলিয়নের নতুন যে এগ্রিমেন্ট মানে নেগোসিয়েশন শুরু করেছে, আই উইশ দেম সাকসেস, এবং আমি মনে করি যে আমাদের অল আউট সাপোর্ট আছে। বাংলাদেশের সব নাগরিক চাইবে যে একটা, কারণ এখানে 6 ইভেন 10 বিলিয়নও যদি আপনি বড় করেন, এটা ওভারঅল আমাদের এখন 113 বিলিয়ন তো এমনি ফরেন লোন আছে, সো ওভারঅল কিন্তু খুব বেশি বাড়বে না, বরং ডোমেস্টিক বরোইং কমিয়ে আপনার ওই মানে 1-2% ইন্টারেস্ট, কস্ট অফ বরোইং খুবই কম, এটা যদি হাতে রাখা যায় অসুবিধা নেই, কারণ আমরা এখন ডলার সারপ্লাস আছে। এবং আমি কিছুদিন আগে শুনেছি আমার একজন বন্ধু ডেপুটি গভর্নর আছেন, সে বলেছে যে আজকে 170 মিলিয়ন কিনলাম। সো মানে মাঝে মাঝে আমরা কিন্তু ওই মানে ডলার কেনার পরিমাণ টাকা আমাদের জমে যায়। সো মানে ঠিক আছে, আমার মনে হয় আমরা একটু পরবর্তী প্রসঙ্গে যাই, তার আগে একটু দর্শকদের মতামত একটু আপনাদের জন্য একটু শোনাই। নাইম খান উনি দর্শক মন্তব্য করছেন, আজ 3 জনই বিএনপি। ইন্টারেস্টিং, মানে ডক্টর আসানিস মনসুর আপনাকেও বিএনপি হিসেবে চিহ্নিত করা হয়েছে, এবং ওয়ারাসুল করিম এবং ডক্টর ওয়ারাসুল করিম এবং আমিও বিএনপি, 3 জনই বিএনপিকে যে বলেছেন। একজন আবু বকর উনি বলছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের হাজার হাজার আমানতকারী তাদের আমানত টাকা ফেরত পাচ্ছে না আজ আপনার কারণে, এ ব্যাপারে কি বলবেন আপনি? আপনি অলরেডি বলছেন এটা, আপনাকে আর এটা নিয়ে আপনি বলতে চাইলে বলতে পারেন। আরেকজন উনি আবার আমাকে বলেছেন, এটা একটু বলি, সাজু উনার নাম, আব্বাসী সাহেবকে অনুষ্ঠানে এনে খালেদ যে স্কলার শাস্তে গিয়ে স্কলার হয়ে গেলেন সেটা নিয়ে কিছু বলেন। জি ভাই, এটা নিয়ে আর কিছু বলা নাই, অন্য সময় নিশ্চয়ই আমি বলবো। আমরা দর্শকদের কাছে জরিপে জানতে চেয়েছিলাম যে গ্রামে লোডশেডিং থাকার অভিযোগ মানতে নারাজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জাতীয় সংসদে বলেছেন দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। প্রিয় দর্শক, তার কথা সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 9 ভাগ এতে সঠিক মনে করেন, সঠিক না মনে করেন শতকরা 91 ভাগ, 19,000 ভোট দিয়েছেন। আমি এবার যে প্রসঙ্গটিতে আসতে চাই সেটি হচ্ছে যে ডক্টর আসানিস মনসুর আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, ডক্টর ওয়ারাসুল করিম আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে নতুন
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর 2030 সালের মধ্যে সৌরশক্তি 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটি মহাপরিকল্পনা ঘোষণা করেছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা এখন সোলার থেকে প্রায় পাই, মানে সোলার থেকে না, শুধু নবায়নযোগ্য আর জ্বালানির আরও দুই একটা ছোট ছোট আছে, সেটা নিয়ে আমরা পাই হচ্ছে 1000 মেগাওয়াটের কিছু বেশি। সেটা থেকে এখন এটা 26 সাল, এখন মহাপরিকল্পনা নিচ্ছে যে 30 সালের মধ্যে সৌরশক্তি 10,000 মেগাওয়াট হয়ে যাবে। এটা আসলে কতটা বাস্তবসম্মত বলে আপনি মনে করেন জনাব আহসানিস মনসুর? আমি মনে করি যে এটা পুরোপুরিভাবে বাস্তবসম্মত যদি করতে চাই আমরা। আচ্ছা, আমি পাকিস্তানের এক্সাম্পলটা দেব। পাকিস্তানে গত 2022 সালের পর থেকে সৌর বিদ্যুতে একটা বিপ্লব হয়ে গেছে। শুধুমাত্র হাউস হোল্ড সেক্টরে নেট মিটারিং পদ্ধতি ব্যবহার করে প্রত্যেকটা হাউস হোল্ড এখন বিদ্যুৎ উৎপাদনকারী হয়ে গেছে। পাকিস্তানে টোটাল সৌর বিদ্যুৎ কত হয় জানেন? 40,000 মেগাওয়াটের বেশি। সৌর বিদ্যুৎ 40,000 মেগাওয়াট। ওদের লাগে কত? এই যে ওদের লাগে কত? ওদের আমি সেটা বলতে পারবো না, কিন্তু যেটা হয়েছে ফলে গ্রিডে এই যে আগের যেসব প্ল্যান্টগুলো ছিল সেগুলোর ডিমান্ড কমে গেছে এবং পিডিপি বিশাল লস হয়ে যাচ্ছে, কারণ তাদেরকে তো ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। এখন এটা মানে হোল গেম হ্যাজ বিন আপসাইড ডাউন হয়ে গেছে। কাজেই আমি মনে করি যে 10,000 মেগাওয়াট প্রতি বছরই করা সম্ভব। শুধু তিনটে জিনিস করতে হবে সরকারকে। একটা হলো জিরো ডিউটি। এটা ব্যাপারে আমি এনবিআর চেয়ারম্যানের সাথে কথাও বলেছি মাসখানেক আগে, যে জাস্ট অ্যাবলিশ অল ডিউটি অ্যান্ড ট্যাক্সেস ফ্রম সোলার প্যানেলস, অ্যাবলিশ অল ডিউটি অ্যান্ড ট্যাক্সেস ফ্রম এই যেগুলো এই ব্যাটারি সোলার, যেটাকে ইলেকট্রিসিটি যেটাকে ধরে রাখে, এটা সম্ভব সেই ব্যাটারিগুলো 10,000 মেগাওয়াট। তাহলে এই বিপ্লবটা একলাই হবে। কিন্তু আরেকটা জিনিস করতে হবে, আমাদের পিডিপি কে এটা অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, এই কানেকশনগুলো নিতে হবে, নেট মিটারিংটা দিতে হবে। পিডিপি যদি মনে করে যে আমার নিজস্ব স্বার্থহানি হয়ে যাবে, আমি তো লসে চলে যাব, তাহলে কিন্তু তারা এখানে কাটা হয়ে যেতে পারে। আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, আপনি জানেন যে আপনি নিশ্চয়ই এইসব মিটিং এ অনেকবার বসছেন। পিডিপির লাভ লস সবই কিন্তু হচ্ছে মানে কাগজে কলমে। পিডিবি বাংলাদেশের থেকে টাকা পায়, পিডিবি থেকে পেট্রো বাংলা টাকা পায়, পেট্রো বাংলা থেকে। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। জি, আমি বসেছিলাম উইথ আমাদের ফাইন্যান্সিয়াল পাওয়ার অ্যাডভাইজারের সম্মতি নিয়ে সব স্টেক হোল্ডারকে নিয়ে বাংলাদেশ ব্যাংকে, যে আমাদেরকে সোলার বিদ্যুতে যেতে হবে। ওকে, আমাদের সোলার বিদ্যুৎ কোথায়? আমরা যেটা বলেছিলাম যে প্রত্যেকটা এই যে ইপিজেড গুলো আছে এগুলোকে বিদ্যুৎ সোলার করা হোক, এখানে অ্যালাউ করা হোক এবং তাদেরকে ফোর্স করা হোক যে তোমার সোলারের ছাদের উপর সোলার, রুফটপ সোলার করবে। পাওয়ার কে দেয় নাই জানেন? আপত্তি তুলেছিল, পরবর্তীতে আমার লোকেরা বলল পিডিপি। তারা চায় না, তারা চায় যে পিডিপি থেকে পাওয়ার কিনুক এই ইপিজেড গুলো। এইগুলো হচ্ছে ভিতরের জিনিস, এগুলোকে আনডু করা ভেরি এক্সট্রিমলি চ্যালেঞ্জিং। তো আমি মনে করি এটা এই 10,000 না 20,000 করা সম্ভব, কিন্তু আমাদের পিডিপি কে ম্যানেজ করতে হবে। ওকে, কারণ গৃহশত্রু হচ্ছে বিভীষণ। আমার মনে হয় যে এই পিডিবি কে ম্যানেজ করার নিয়েও একটা কথা বলেছেন। আমরা একটু ডক্টর করিমের কাছে শুনি। তার আগে একজন দর্শক অসংখ্যবার একই মন্তব্য পাঠাচ্ছেন, যে সেই মন্তব্যটা হচ্ছে অনেকটা এরকম, যে খালেদ একটা হাদিস বলেন। আপনি যদি যে ভিডিওটা দেখেছিলেন সেটা যদি 5 সেকেন্ড একটু বেশি দেখতেন, আমি একটা হাদিস বলেছি এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তখন বলেছে যে এই হাদিসটা আসলে ঠিক না। আশা করি এই প্রশ্নের উত্তর আমি আপনাকে দিলাম, এবং এইটা নিয়ে আর প্রশ্ন করে আজকের বিষয়টাও আলাদা, বারবার একই প্রশ্ন করছেন, সেই জন্য আমি অন্য প্রশ্ন খুঁজে পাচ্ছি না। আমি আবার বলি, আপনারা যে ভিডিওটা হোল্ড করা আছে এরকম দাগ দেওয়া, যে খারাপ ছাত্র হাদিস পারে না, ওইটা 5 সেকেন্ড একটু বেশি দেখলে দেখবেন যে আমি একটা হাদিস বলতেছি, যে হাদিসের মধ্যে বলা হচ্ছে যে কাউকে এরকম হত্যা করার অধিকারটা না আছে কি নাই, যেটাকে আবার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বলতেছেন যে এই হাদিস আসলে ঠিক না। হাউএভার, আমি একটু যাই জনাব ওয়ারেসুল করিম আপনার কাছে। ডক্টর ওয়ারেসুল করিম, আমরা এইটা জানতে চাইতেছিলাম যে 1000 মেগাওয়াট থেকে 10,000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ, ডক্টর আহসানিস মনসুর মনে করছেন এটা খুবই সম্ভব, তবে ঘরের সূত্র বিভীষণ, পিডিবির দিকেও তিনি ইঙ্গিত করছেন। আপনার মতামত একটু শুনতে চাই। আমার মন্তব্য হচ্ছে এক কথা, এটা অবাস্তব এবং অপ্রয়োজনীয়। কারণ বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো জায়গায় সোলার এনার্জি ইজ নট ইজি, ইজ নট চিপ। সোলার এনার্জি এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ। এটার মেইনটেনেন্স, এটা আপনি যে আমি থেকে ডিরেক্টলি জানি, আমাদের একটা নেবারিং ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, তারা সোলার প্যানেল বসিয়েছে। আপনার দর্শকরা সবাই জানেন কিনা যে সোলার শুধু প্যানেল বসালেই কিন্তু এটা থেকে উৎপাদন শুরু হয় না, এটাকে এবং রবট দিয়ে
মানে এত আপনি যদি আনরিচেবল জায়গায়, হার্ড টু রিচ জায়গায় এটা বসান, ছাদের উপর অনেকে মনে করে, দেন কদিন পর পর আপনি কিভাবে সাফ করবেন, পরিষ্কার করবেন? সো আমার মনে হয় এটা আমাদের গরিবের ঘোড়া রোগ। আর আমাদের কিন্তু প্রয়োজন নেই। আমাদের অলরেডি যে প্রবলেমটা হচ্ছে, আমরা ক্যাপাসিটি চার্জ এখনো টোটাল বিদ্যুৎ বিলের 40% আমরা ক্যাপাসিটি চার্জ দিচ্ছি। এবং এ ব্যাপারে সরকার কোনো মানে ওই যে অনেকের দাবি ছিল যে আপনি সিঙ্গাপুরে গিয়ে একটা আরবিট্রেশন মামলা করুন, এটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। এর আগে আমরা ওই যে কুইক রেন্টাল একটা ব্যবস্থা করেছিলাম, তারপর বার্জ মাউন্টেড। মানে এটা ঠিক যে শেখ হাসিনার সময় একটা জিনিস ছিল, ওনার একটা আমি ওখানে পজিটিভ ওনাকে বেনিফিট অফ দ্য ডাউট দিতে চাই। উনি বলেছেন যে কোনো মূল্যের বিনিময়ে যখন একটা প্রবলেমকে উনি নলেজ করতেন, উনি যেমন একবার ডিম খাওয়ানি, আপনি তখন ছোট ছিলেন 91-এর দিকে, উনি একবার বললেন যে আমি বাংলাদেশে একটা ইস্যু হয়েছিল যে ভারত থেকে আমরা ডিম আনবো কিনা। তো আমরা তখন বলতাম, আমরা মানে রাজনৈতিক ল্যান্ডস্কেপে হয়তো মানে একটা পক্ষের দিকে মনে হলো, আমরা বলতাম যে না, জনগণের কিন্তু সস্তায় ডিম খাওয়ার অধিকার আছে। এখন আপনি ভারত থেকে ডিম আনলে, আপনি ভারত বিরোধিতার কারণে সস্তায় ডিম যদি পাওয়া যায়, সেই ডিমটা আপনি আনবেন না। তারপর শেখ হাসিনা কিন্তু চ্যালেঞ্জ নিয়ে ভারত থেকে বিদ্যুৎ ইত্যাদি আনার ওই যে 96-তে উনি সরকার আসার পর। সো আমার মনে হয় যে বিদ্যুতের যে রেটেড ক্যাপাসিটি এখন, স্যারও জানেন যে আমাদের প্রয়োজনের চেয়ে অনেক বেশি ক্যাপাসিটি কিন্তু আমাদের বাংলাদেশে আছে, এবং আছে বলেই কিন্তু ওই যে অলস পড়ে থাকে, এবং অলস সময় আমরা ক্যাপাসিটি চার্জ দেই। তারপর এখন যে আমরা আবার 10,000-এর যদি তর্কের খাতিরে, 30 সাল কিন্তু মাত্র 3.5 বছর। সো এই সরকারের অন্যান্য অনেক কিছুর মতোই আমার কাছে মনে হচ্ছে যে অবাস্তব এক্সপেকটেশন ডেভেলপ করছেন। হয়তো মানে মাননীয় প্রধানমন্ত্রী বা যারা সিদ্ধান্ত গ্রহণ করেন, ওনারা ফ্রেন্ডলি পাচ্ছেন কিনা আমি জানি না, হয়তো ভয় পান বলে ওনারা যেটা শুনতে চান সেটাই বলেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী জানেন কিনা যে হাউ এক্সপেন্সিভ ইট ইজ গোনা বি। আর পাকিস্তানেরটা স্যার বলার পর আমি দেখলাম আমি একটু বলি, ক্যাপাসিটি কিন্তু, হ্যাঁ স্যার বলুন। আমি একটু বলি, আমি ইন্ডাস্ট্রিজ লোকেদের সাথে আলাপ করেছি, এখনকার দিনে বাংলাদেশে 4.5 টাকায় সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব। এবং গ্লোবালি সৌরবিদ্যুৎ হচ্ছে চিপেস্ট সোর্স অফ পাওয়ার এট দ্য মোমেন্ট। ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কিন্তু কি পরিমাণ ক্যাপিটাল সবচেয়ে কম লাগবে, কারণ বাড়িতেই আমি সোলার প্যানেল বসাতে পারি। চাইনিজরা ফ্ল্যাট করে দিচ্ছে ওয়ার্ল্ডে সোলার প্যানেল দিয়ে। সোলার প্যানেল কোনো অভাব নেই। কিছুদিন আগে আমার একটা আমি বলি, এখন কি আসলে প্রতি মাসে এটার দাম কমে যাচ্ছে। এটা তো কয়েক বছর আগে এই অপটিমাইজেশন নিয়ে অনেক গবেষণা হচ্ছে সারা দুনিয়াতে। এখন 4.5 টাকা নেমে এসছে, সারা দুনিয়াতে 4.5 টাকা বাংলাদেশে, আর তাছাড়া পাকিস্তানে 3 টাকায়। পাকিস্তানে আপনি 3 টাকা করে পাবেন। করাপশন লেভেল ইজ ভেরি হাই। আমরা ট্যাক্স করি কাকে দেখেন তো। জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা তাকেই ট্যাক্স করি যে ট্যাক্স দেয়। হ্যাঁ, যে ট্যাক্স দেয় না তার কাছে আমরা যাইও না। তো কোর্ট ডিপার্টমেন্টকে ডাইনামিক হতে হবে অবশ্যই। এখানে আমরা যেটা প্রস্তাব করেছিলাম অনেক আগে, একেবারে লিখিতভাবে দিয়েছিলাম এনবিআরকে, যে এটাকে ফাংশনাল নিয়ে আসেন, করাপশনটা কমবে। একই লোক বর্তমানে 360 ডিগ্রি, অর্থাৎ কমিশনার মহোদয় চাইলে পরে আমাকে আচ্ছা, আমার মনে হয় যে দুইটা সাউন্ড একটু ওভারল্যাপ করতেছে। আমরা ডক্টর আহসানুল ইসলামের কথাটা আমরা পুরোপুরি শুনতে পেয়েছি। আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি, আপনি এখন আমাদের হাতে একদমই সময় নাই। ডক্টর করিম, আপনি যদি 1 মিনিটের মধ্যে একটু বলেন যে সরকারের রাজস্ব এবং ব্যয়ের মানে যে বাজেটটা যে করছে সেটা আসলে আপনি কি দেখছেন, করতে পারবে কিনা, মানে এটার মধ্যে সমন্বয় সাধন, ব্যালেন্স। আমি সংক্ষেপে বলতে চাই, সরি অ্যাবাউট লুজিং দ্য কানেকশন। সরকার যে মানে নিউজ পেপারে যা দেখতে পাচ্ছি 9,38,000 কোটি টাকার বাজেট, এটা টোটালি একটা আননেসেসারি অ্যাম্বিশিয়াস ল্যাভিশ একটা বাজেট। আমাদের এই ল্যাভিশ বাজেট দরকার নেই, কারণ প্রথম কথা হচ্ছে এটা আনইমপ্লিমেন্টেবল। স্যার যেটা বলেছেন যে যেখানে আগে সর্বোচ্চ রেকর্ড হচ্ছে আপনি 4 লক্ষ কোটি টাকার মানে এনবিআর রেভিনিউ কালেকশন হয়েছে, এবং যে নন এনবিআর এবং নন ট্যাক্স রেভিনিউ সহ টোটাল রেভিনিউ কালেকশন এখন পর্যন্ত 5 লক্ষ কোটি টাকা কোনো বছর হয় নাই। সেখানে আপনি কিভাবে এজ এ রেসপন্সিবল গভর্নমেন্ট আপনি বলতে পারেন যে 7.5 লক্ষ কোটি টাকা আপনি উঠাবেন? যদি আপনি উঠাতে পারেন, দ্যাট উইল বি পিউনিটিভ। হ্যাঁ, আপনি যদি গ্রোথ দেখেন 51% গ্রোথ, এটা দরকারও তো নেই আমাদের। প্রথম কথা হচ্ছে যে সরকার, আমি দরকার নেই এজন্য বলছি যে আমাদের তো বাড়ানো মানে কিন্তু ডেভেলপমেন্ট না, তাই না? সো গভর্নমেন্টের উচিত ছিল কোয়ালিটি অফ স্পেন্ডিং। আমরা নিজে আপনি ধরুন যখন বাজার করতে যান, আপনি জাস্ট
মানে স্পেন্ডিং মোর মানি ডাজন্ট নেসেসারিলি মিন ইউ গেট মোর ভ্যালু ফর মানি। সো ভ্যালু ফর মানি যদি বাজেট হতো, স্পেন্ডিং কোয়ালিটির উপর যদি ওনারা জোর দিতেন এবং পেনিট্রেট করতেন যে ঠিক আছে যেই যেমন সোশ্যাল সিকিউরিটি নেট, আমরা যে টাকাটা খরচ করি এটার মধ্যে কত পার্সেন্ট অ্যাকচুয়ালি বেনিফিশিয়ারির হাতে যায়, কত পার্সেন্ট পথে ওভারহেডে নষ্ট হয়, কোথায় হসপিটালের ইকুইপমেন্ট গুলো অকেজো পড়ে